শুরু হচ্ছে এই মুহূর্তে এক সামাজিক যাত্রাপালা মায়ের চোখে জল জল। আমাদের দাবি, আমাদের জুলুম, ম্যানেজারের জুলুম চলছে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। ম্যানেজারের জুলুম, ম্যানেজারের জুলুম চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি। মানতে হবে। ম্যানেজারের জুলুম চলবে না, ম্যানেজারের জুলুম চলবে না। শোন মন্টুদা, আমরা এইখানে দাঁড়িয়ে মিছিল করলে হবে না। আমরা অফিসে যাব, সেই ম্যানেজারের কাছে যাব, ম্যানেজারকে যে বলবো আমাদের দাবি যদি মানে তাহলে ভালো, আর না হলে ওই অফিস আমরা ভেঙে চুরে একবার করে দেবো। চল মন্টুদা, আমার সাথে গলা গলা মিলিয়ে বল, ম্যানেজারি জুলুম চলছে না, চলবে না। ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। খালি মানতে হবে, কাজ নাই কম্মু নাই, এটা মানো কাল ওটা মানো। আগে ছিল 12 ঘন্টা ডিউটি, সেইটা কেটে 8 ঘন্টা হইল। 8 ঘন্টা থেকে বাবা বলছে 6 ঘন্টা। খালি বলছে মানতে হবে, আলোলে কাজে আসবো না। আগে একটা লেবার কত কাজ করতো, এখন দিনে দিনে হইল কি রে বাবা, কাল হয়েছে অকাল। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ম্যানেজারের জুলুম চলবে না, চলবে না। ম্যানেজারের জুলুম চলবে না, চলবে না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি। আবার গেটের মুখে খেয়া ঝামেলা করছে। ম্যানেজারের জুলুম, কে রে বাবা? ম্যানেজারের জুলুম। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ম্যানেজারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। হাত কি তোর বাপ তৈরি করে দিয়েছিল, তাই আমার হাত ভেঙে দিবি? শুনুন ম্যানেজার বাবু, আহ, আপনি এই গত 5 বছর ধরে আমাদের পাওনা টাকা আপনি আটকে রেখেছেন। ক বছর? তাই আজকে যদি আপনি পাওনা টাকা না দেন, হ্যাঁ। আমরা এখানে অফিস থেকে এক পা লড়বো না। 5 বছর টাকা দিই নাই? হ্যাঁ, তোদের মাথায় ছাড়ো বাজ বসবে রে। তুই টাকা নিয়ে যাই না, তোর ছেলে পিলে নিয়ে গিয়েছে। ছেলে পেলে নিয়ে যায় নাই। আজ 5 বছর থেকে আমাদের ছেলে পেলে অনাহারে মরছে, কেউ ঠিক মতন ভালো করে খেতে পায় না, টাইম মতন তাদেরকে খেতে দিতে পারি না। আপনি যদি টাকা না দেন, আজ অফিস আমরা ভাঙচুর করে দেবো। বাবারে, তোরা টাকা পাবি নাকি? তা পাবো না তো, এমনি এসেছি। 3 মাসের মাইনে পাই, আটকে রেখে দিয়েছেন, দিয়ে দিন। দেখ, আমাদের মাইনেটা ফেলে দিন, আমরা চলে যাবো। মেয়ে ছিল হতিস, তাহলে 5 বছর বাকি থাকতো না, 3 মাসেই তোর শোধ হয়ে যেত। তা বাবা তুই ক মাসের মাস? এই 5 মাসের টাকা পাই। তোর শাশুড়ি নিয়ে গেছে বলছিল। শাশুড়ি নিয়ে যায় না, আমি 10 দিন খেতে পারছি না, তো শাশুড়ি কি করে নিয়ে যাবে? আমি 10 দিন এই মেলাতেই পড়ে আছি। তাহলে শোন, টাকা আমি দিতে পারি রে, তোর শাশুড়িকে যদি পাঠিয়ে দিস, সন্ধ্যেবেলায় পাঠাইস। আমার শাশুড়ি কি করবে? হ্যাঁ, টাকা দিয়ে যাবে। সেইটা বলুন। বাবারে কি জুলুম হইল রে বাবা, কালে কালে হইল। শুনুন ম্যানেজার বাবু, মাইনে আজকে আমাদের দিতেই হবে। আজ যদি পেমেন্ট না করেন, তাহলে আমরা অফিস ছেড়ে যাব না। শোন বাবা, বলুন। টাকা পয়সা কোন কলিয়ারের অবস্থা তো দেখছিস, কয়লা সব ময়লা হয়ে গেছে। তা তোরা কাজ কর, আজকে তো রবিবার, হ্যাঁ, আজ টাকা দিতে পারবো না। কাল সোমবার, আমাদের এখানে আবার এটিএম খারাপ, হ্যাঁ, এখন বিএটিএম হয়ে গিয়েছে। তা তোরা আজকে সইটা করে দে, কাল বেলা 10টার সময় আসবি,
আমি তোদের টাকা দিয়ে দেবো। সে সে গুড়ে বালি। আমি- এবার এরকম কথা আপনি অনেকবার বলেছেন। হ্যাঁ। আমরা আজকে সই করব আর কালকে টাকা দেবেন না, ও কাজ আমরা আর করছি না। টাকা দিবেন, সই করব। আরে খেপা বামুনের ছেলে, এই তোর মাথায় হাত দিয়ে বলছি, মাথায় হাত দিয়ে বলছি, মরি তো আমরাই মরি, আপনি বেঁচে থাকবেন। ছাট বালায় মেয়ে ছেলে মরলে আমার গায়ে লাগে না। তাহলে এই ছেলেটা মাথায় হাত দেবেন কেন? না না, তাই ওই জন্য আমি এই যে পইতে হাত দিয়ে বলছি। চোর মশাই, হ্যাঁ পইতে কাঁধে থাকে না ওখানে থাকে? না, ভারী ভারী লেগেছে, আমি নিচেই নামিয়ে দিই। ভালো মামু, আপনি পইতে ভারী লাগছে, হ্যাঁ। ঠান্ডা প্যানে বেঁধে রেখেছেন নাকি? শোন বাবা, কথা যখন দিচ্ছি কালকে দিয়ে দেবই। হ্যাঁ, আমরা বিশ্বাস করি না, হ্যাঁ, তিন সত্যি করেন তবেই। 300 কেন? হ্যাঁ, ভগবানের দিব্যি বলছি, টাকা ভগবানের- যদি টাকা যদি না দিই, হ্যাঁ আমি যদি টাকা না দিই, হ্যাঁ, তোদের মরা মুখ দেখবো। কত ছিয়ানা তাইলে, শুধু আমাদেরকেই টানছে, নিজের লেগে একবারও বলে না। মন্টু, তুই তো আমাকে জানি রে মন্টু বাবা। তাই শোনো, যখন বলছে যে কাল দিয়ে দেবো, তাহলে এক কাজ করো, আমরা আজকে সইটা করে দিই। এতদিন যখন সহ্য করতে পারলাম, আর একটা দিন সইটা করে দিই, আমরা কালকে টাকা শোন নিয়ে যাবো। মন্টুদা, তোর কথা শুনে আমরা সই করে দেবো, কিন্তু টাকা যদি ম্যানেজার বাবু না দেয়, তাহলে তোর ঘর বাড়ি সব বিক্রি করে দে, তোর কাছ থেকে টাকা নেবো। তাই হবে, তুই সইটা তো কর, তারপরে দেখছি আমরা। দে, হ্যাঁ, সই করো। দে, কর। কি দিবি? টিপ দেবো। ও, বিয়ের সময় তো তখন খুব বলেছিলাম শিক্ষিত। দে, ছাড়ো কর। ও, কি ছাড়ো করবে আঙুল বলুন। তা তোকে মনে করছি গোঁজ ছাড়ো করবে নাকি? সকাল হলে যেন পেমেন্ট পেয়ে যায়। ঠিক আছে, তুই চলে আসবি কাল সকালে। সই না টিপ? হ্যাঁ, বউ আছে না পালিয়ে দে। ওর এখনো বিয়ে হয় নাই। হয় নাই, আর হবার আশাও নাই। ও আমাদের পাড়া আইবুড়ো কার্তিক। ঠিক হয়েছে। নামটা তো ভালো, বাবা নিবারণ কি শালা, ভাই ইংরেজিতে সই করছি। শালা হাড়ির বাচ্চা লেখাপড়া শিখে গিয়েছে গো। হাড়ি বাবু যদি লেখাপড়া শিখে তখন আমাদের কাজ করবে কে? সই না টিপ? হ্যাঁ, তা দে। জাতি কি আদিবাসী? শালো মুখে গন্ধ কত, সারাদিনই খাস নাকি রে? তুই করে কাজ করিস? বয়স বয়স কত? 18। শোন, অত 18 যখন বয়স, তো কৈলারি কাজ করতে আমার রং খারাপ হয়ে যাচ্ছে, বুঝাচ্ছিস? সন্ধ্যাবেলা চলে আসবে, টাকা নিয়ে চলে যাবে সেটা। হ্যাঁ, আমি আছি, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে, এই যে সইটা করুন। সই না টিপ? সই টিপ দিয়েই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ বাহ। চুলগুলো লাল করেছিস কেন? হারে বাবারে, খেতে পাই না চুলে। সই না টিপ? তাড়াতাড়ি কর, কাল বেলা 10টায় চলে আসবি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। কি নাম? দুর্গা। হা হা হা, দুর্গা দুর্গতি না আসেনি। সই না টিপ? টিপ দেবো, টিপ দেবো। কি দেখছেন? বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, চালু করেছি কি রে? একটা বাচ্চা আছে। যে স্বামী আছে? স্বামী ছেড়ে চলে গেছে। যাবে না, মুখের যা জোর। না, সই করো। কি করেন? এই হাতটা ঠিক রাখুন। না, আমি ঠিক জায়গায় দাও। কোথা দিদি? ম্যানেজার বাবু, আপনার স্বভাব কোনোদিন কিন্তু যাবে না। আপনি একটা মেয়ে ছেলেকে ভেবে ওইরকম করছেন। কোথায় দেবো? এইখানটা, এইখানটা। ওর মশাই, খাতায় কেন আর এইখানে টিপ দেবো নাকি? না, ঠিক জায়গায় দাও, না দিয়ে কোথা দিয়ে দিচ্ছ? দাও। ঠিকই দেবো, আপনি শুধু জায়গাটা দেখিয়ে দিন। এইখানটা সাদা ফাঁকা। সকাল সকাল চলে আসবে। ম্যানেজার বাবু, কালকে কিন্তু টাকা চাই। কালকে যদি বলেন যে টাকা পাবি না, তা আপনার এই টাকা মাথাটা টাকা দেখে নিবি। এটা আমাকে চিনি না। আপনি ভালো করছেন তো? ধনকে চিনলি, মনকে চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে ননি, ছি 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 রে ননি। শুনুন, আপনার কথা মতন আমরা এই খাতায় সই করলাম। কালকে বেলা 10টার সময় যদি টাকা না পাই, তাহলে আপনি বুঝতে পারবেন। যা যা টাকা। হারে মন্টু,
টাকা চিনলি, ধন চিনলি, আমায় চিনলি না। ছি 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 রে মন্টু, ছি ছি। শুনুন, আপনার ওই বাজে কথা শোনার জন্য আমাদের টাইম নাই। হ্যাঁ, যা। কাল যদি 10টার সময় টাকা না পাই, হ্যাঁ। শোন মন্টুদা, বুড়ো হলে কি হবে, তলায় তলায় অনেক রস। হ্যাঁ, রস কালকে আমি 10টার পর বার করে নেবো। আরে জীবনটা আনন্দ করে কাটা, টাকা পয়সার কি আছে রে? টাকাই চিনলি, ছি 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 রে ছোঁড়ো। মানুষের টাকা, সবসময় টাকা। আরে টাকাই আগে হলো। টাকা 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 আমি কাউকে দেবো না। এক ফোঁটা রক্ত দেবো, সেও ভালো। টাকা, এই তো টাকা। প্রোগ্রাম দেখি আমি, দেখো, আবার দেখো। প্রোগ্রাম দেখি খুব ভালো লাগে। ভালো লাগে। তোমার শাশুড়িকে দেখিও, তোমার শাশুড়িকে দেখিও, দেখাইলি আরো ভালো লাগবে। টাকাই টাকা টানে। একেই বলে যার টাকা 5 টাকা আছে তার 10 টাকা হয়, আর যাই না, যার নাই সে নিঃস্ব হয়। হরি হরায় নম কৃষ্ণ যাদুবাই, যাদুবাই না ধুবাই কৃষ্ণবাই। গতি না আসেনি মা, সই যখন করে নিয়েছি টাকা তো তো দুবই। আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। আমার নজর যদি একবার পড়ে টাকার উপরে, সে টাকার বেরোবে না। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজ আমার একমাত্র ছেলে দিলীপ দিনে দিনে বেশ বড় হয়েছে। তাই তো ভগবানের কাছে শুধু এইটুকু প্রার্থনা করি, আমার দিলীপকে আমি যেভাবে দুঃখ কষ্টের মধ্যে মানুষ করেছি, আমার দিলীপ যেন অনেক বড় হয়। কিন্তু সে যে আমার কাছে আসবো বলল, এখনো পর্যন্ত এলো না। কোথায় যে গেল ছেলেটা? তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলি। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে। তুমি মা আমাকে মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যাই যে বয়ে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যাই যে বয়ে। দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে, কত স্বপ্নে রঙে হাসে আকাশ নীলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে। তুমি মা
কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে কত স্বপ্নে রঙে হাসি আকাশ নীলে তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই পরশে আমাকে শীতল মাগো করে দিলে তুমি মা আমাকে তুমি মা আমাকে মাগো তুমি আমার জননী জন্মভূমি স্বর্গা দেবী করিয়েছে মা ছেলেবেলায় বাবাকে হারিয়ে আমি যে কত দুঃখ বহন করছি সে কথা তোমাকে মুখে প্রকাশ করতে পারবো না কিন্তু সব দুঃখে ভুলিয়ে দিয়েছো তুমি তাই তো বলি বাবা দিলীপ তুমি আমার জননী জন্মভূমি স্বর্গা দেবী করিয়েছে মা বাবা তোমার হাতে ওটা কি হ্যাঁ মা এই তোমার একটা পত্র পত্র তোমার ওই ঝড়িয়া থেকে এসেছে ছড়িয়া থেকে পত্র এসেছে হ্যাঁ, মা। পড়ো তো বাবা পড়ো তো দেখি কি লেখা আছে পূজনীয় রানীমা আশা করি কুশল আছেন পরের সমাচার আপনার যে কয়লার খনি আছে ওই খনি বোধহয় আর চালানো যাবে না তার কারণ ম্যানেজার সুকান্ত চৌধুরী পরপর কয়েক মাসের বেতন আটকে রেখেছে শ্রমিকদের দেয়নি তার শ্রমিকরা ধর্মঘট করেছে যে আপনার কয়লার খনিতে তারা আর কাজ করবে না যদি কয়লার খনি চালাতে চান তাহলে আপনি অতি শীঘ্রই এখানে একবার আসুন ইতি সুপারভাইজার ননী গোপাল সাহা বাবা দিলীপ আমাদের সুপারভাইজার ননীগোপাল সাহা যে কথা লিখেছে তা যদি অক্ষরে অক্ষরে সত্যি হয় তাহলে তো আমাদের মহা বিপদ আর তো আমাকে এখানে দাঁড়ানো যাবে না তাহলে এই মুহূর্তে আমাকে যেতে হবে ঝরিয়ার বুকে না মা না তা হয় না কেন মাগো আমি তোমার একমাত্র সন্তান ছেলেবেলায় বাবা হারিয়ে গেছে আমি জানি বাবার সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে দিয়ে গেছে তাই যে কয়লার খনি আছে সেই খনি তো আমার তুমি আমাকে অনুমতি দাও আমি এই মুহূর্তে ঝড়িয়াতে গিয়ে সব ব্যবস্থা করে আসি দিলীপ কি বলছো বাবা তোমাকে আমি অনুমতি দেব না না আমি তোমাকে ঝরিয়ার বুকে যাওয়ার অনুমতি দিতে পারবো না বাবা ওই ঝরিয়ার মধ্যে জড়িয়ে আছে যে আমার একটা করুণ স্মৃতি মা হ্যাঁ ঝড়িয়ার নাম শুনে তোমার চোখে জল আছে কেন মা কি হয়েছে ওই ঝরিয়ার নাম শুনলে আমার চোখে জল কেন আসে বাবা জানো কেন ওই ঝরিয়ার বুকে যে হারিয়েছি তোমার বাবাকে ওই কয়লার খনিতে পড়ে গিয়ে তোমার বাবার মৃত্যু হয়েছে তাই ওখানে আমি তোমাকে যেতে দিতে পারি না বাবা ওখানে আমি তোমাকে যেতে দিতে পারি না জানি মা ওখানে বাবা মারা গেছে বলে তুমি হয়তো মনে মনে ভাবছো যে তোমার সন্তান যদি ঝরিয়াতে যায় তাহলে সেও বাবার মতো মারা যাবে তাই না কিন্তু মা একটা কথা কি জানো জন্ম মৃত্যু বিয়ে এ হচ্ছে বিধাতাকে নিয়ে তাই আমার যদি সেখানে মৃত্যু থাকে তাহলে কেউ আটকাতে পারবে না মা দিলীপ মাগো আমার মন বলছে তোমার আশীর্বাদ যদি আমার মাথায় থাকে তাহলে নিশ্চয় দেখবে আমি হাসি মুখে আবার এই কলকাতায় ফিরে আসবো বেশ উপযুক্ত বয়স হয়েছে তোমার যথেষ্ট সুবিচার করার শক্তি হয়েছে তাই তুমি যখন যেতে চাইছো একান্তই তোমাকে আমি আর বাধা দেব না তবে আমার একটা শর্ত আছে কি সত্য মা ওখানে গিয়ে তুমি 7 দিনের বেশি কিন্তু থাকতে পারবে না 7 দিন হ্যাঁ কোনো চিন্তা করো না মা আমি কথা দিচ্ছি 7 দিন পর আবার এই কলকাতায় ফিরে এসে তোমাকে মা বলে বুকে জড়িয়ে ধরবো তাহলে আর দেরি নয় ঝরিয়ার বুকে যাওয়ার জন্য আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি তাই বুঝি এসো বাবা। চলো মা চলো তুমি আমাকে পাঠিয়ে দেবে
কপাল রে তোর সঙ্গ ছাড়ি। আর আমরা যারা ইলেকট্রিক কাজটাও ঠিক করে করে না। হ্যাঁ আর বললেন না হারাম দাদা, মাইনের বেলায় তো সকাল সকাল চলে আসবি, আর না দিলি এই হরিপদর দোষ। টাকা খালি টাকা, ওই জন্য মাইনে বাকি রাখা উচিত। বাড়ির ইলেকট্রিক এ সালা দিকে পয়সা দেবো না, বুঝতে এ আবার বউকে নিয়ে চলিস। মোটা বড়া বউ বলছে আমার বউ ভাদু নাচি বেড়ায়, টাকাটা দেন। হারাম দাদা তুই তো হেডমাস্টার, তোদের ব্যবস্থা কি করবো রে? সেই শালারা বলছে টাকা দাও টাকা দাও। না দেখো আমার কত সুন্দর এয়ার কন্ডিশন ঘায়। হারাম দাদা ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু, আমার বড় বিপদ ম্যানেজার বাবু। আপনি আমার 3 মাসের মাইনে আটকে রেখেছেন। আর জানেন আমার ছেলেটা জ্বরে ছটফট করছে, আমার কাছে কিছু পয়সা নেই যে আমি ছেলেটার জন্য ওষুধ কিনে আনবো। দিন না ম্যানেজার বাবু, আমাকে একটু সাহায্য করুন। আমি যে বড় অসহায়, আমার যে সন্তান ছাড়ার কেউ নেই। ম্যানেজার বাবু, ম্যানেজার বাবু। যত ঝামেলা আমার বাড়ির ঘর ভিখারি। ম্যানেজার বাবু, কার শরীর খারাপ? ম্যানেজার বাবু, কি হলো? আমার বড় বিপদ ম্যানেজার বাবু। কি হলো? আপনি আমার মাইনে আটকে রেখেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার সংসারে কত অভাব, তবু আপনাকে চাপ দিই টাকার জন্য। আজ আজ থাকতে পারলাম না ম্যানেজার বাবু। আমার এই সন্তানটা আজকে কতদিন জ্বর ছাড়ছে না। আমার ছেলেটা যেন কেমন করছে, আপনি আমাকে কিছু পয়সা দিন। আমার ছেলেটাকে নিয়ে আমি ডাক্তারখানায় যাবো। যাক বাবা, আমার নাম বিপদ দারুণ। যে বিপদে পড়বে আমি উদ্ধার করে দেবো। দেখি 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 দেখি। দেখুন না ম্যানেজার বাবু, তোর বাচ্চাটার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ ম্যানেজার বাবু। এক্ষুনি ডাক্তার না দেখাইলে তোর ছেলেটা মারা যাবে। না না ম্যানেজার বাবু, ওই কথা বলবেন না। ও ছাড়া যে আমার এই পৃথিবীতে কেউ নেই। দরজা লাগিয়ে দিচ্ছেন কেন ম্যানেজার বাবু? টাকা দিলে দরজা লাগাইতে হবে না? টাকা দরজা দিয়ে উড়ে পালিয়ে যায় যদি। ক মাসের মাইনে পাবি? 3 মাসের। 3 মাসের কেন, তোকে 6 মাসের মাইনে দেবো। কেন ম্যানেজার বাবু, আমাকে দেখে কি আপনার খুব দুঃখ হয়েছে? তোর স্বামী তো পালিয়ে গিয়েছে। হ্যাঁ ম্যানেজার বাবু। ছেলে এখনো মরণাপন্ন। তা কাজ কর। কি বলুন? আমার ছেলের জন্য আমি সব করতে রাজি আছি। আপনি যা কাজ বলবেন আমি সব করে দেবো। পারবি তো? আরে এক কাজ কর, আমার বিছানাতে ওই 1 ঘন্টা সময় দিয়ে দিবি, তোকে আমি। ম্যানেজার বাবু, এটা আপনি কি ভাষা বলছেন? হ্যাঁ, আমার ছেলেটা জ্বরে ছটফট করছে, সারা রাত কাঁদছে, ঘুমাতে পারছে না। আর আপনি আমার গরিব বলে আপনি সুযোগ নিচ্ছেন যে আপনার বিছানায় আমি 1 ঘন্টা থাকবো, তার বিনিময়ে আপনি পয়সা দেবেন? না ম্যানেজার বাবু, আমরা গরিব হতে পারি কিন্তু নিজের ইজ্জত কারো হাতে তুলে দিতে পারি না। তো ছেলে আগে না ইজ্জত আগে? ছেলে যদি মরে যায় তো ইজ্জত নিয়ে ধুয়ে জল খাবি? না ম্যানেজার বাবু। শোন, তুই যদি 1 ঘন্টা সময় দিস তাহলে এক্ষুনি টাকা দেবো। না ম্যানেজার বাবু, আর তা যদি আমার না কোনো দিস, কথা বলবেন না। আপনার দুটো পায়ে পড়ছি, আমার যেটা পাওনা টাকা আপনি আমাকে দিন। আমি ছেলেটাকে ডাক্তার দেখাবো। না ম্যানেজার বাবু, আমার একটা কথা মনে রাখ, তুই যত পেছিয়ে যাবি তোর ছেলের চিকিৎসা তত পেছিয়ে যাবে। যদি লেট করিস তোর ছেলেটা মারা যাবে। একবার ভেবে দেখ, ছেলে আগে না তোর মান সম্মান আগে? বাবা,
আমি তোকে ডাক্তারখানে নিয়ে যাবো বাবা। তুই যে আমার একমাত্র সন্তান, কাঁদিস না বাবা। না না ম্যানেজার বাবু, আমরা গরিব বললে আপনি এই সুযোগটা নেবেন না। আপনার দুটো পায়ে পড়ছি না, ম্যানেজার বাবু। হ্যাঁ, ম্যানেজার বাবু, আপনি আবার কি সর্বনাশ করলেন ম্যানেজার বাবু? কোনো সর্বনাশ নাই। এবার টাকাটা নিয়ে গিয়ে ছেলের চিকিৎসাটা করতে পারবি যে। দিন ম্যানেজার বাবু, আবার টাকাটা দিন। টাকা কি? আমার ছেলেটা হাত পা কেন ঠান্ডা হয়ে গেছে? আমার ছেলেটা কাঁদছে না কেন? কাঁদছে না বাবা, একবার কাঁদ, একবার মা বলে ডাক। ম্যানেজার বাবু দেখুন না, আমার ছেলেটা কাঁদছে না, হাত পা ছড়াচ্ছে না কেন ম্যানেজার বাবু? আমার ছেলেটা কি হয়েছে? আমার ছেলেটা কেন নড়ছে না? আমার ছেলেটা কেন কথা বলছে না? কি হচ্ছে ম্যানেজার বাবু? তোর ছেলেটা হ্যাঁ, তোর ছেলেটা কথা বলবে না। কেন? তোর ছেলেটা মারা গেছে। ওরে খোকা, না ওকে ছেড়ে যাস না বাবা, ওকে ছেড়ে যাস না। সে তো না। খোকা, নায় গো সে তো না। ভগবান, নায় গো সে তো না। নায় গো সে তো না। সব শেষ হয়ে গেল। দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। দীপালির দ্বীপে চিতা হয়েছে, পুড়িয়া হয়েছে ছাই। নায় গো সে তো না। নায় গো সে তো না। নায় গো সে তো না। নায় সে তো না। কি অপরাধ করেছি ভগবান, কি অপরাধ করেছি? আমার জীবের দিকে আমার মা বাবাকে কেড়ে নিলে, বিয়ে করে স্বামীকে কেড়ে নিলে, একমাত্র সন্তান ছিল তাকেও তুমি কেড়ে নিলে কেন ভগবান? আমি কি অন্যায় করেছি তোমার কাছে? দেউল এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপেরই আলো। দেউল এবার শূন্য হলো, নিভে গেল দ্বীপেরই আলো। নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, নিঠুরা নিয়তি কাঁদিয়া বলিছে, ফিরিবে না সে তো হায়। নায় গো সে তো নাই। 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 না
আমাকে ছেড়ে যেতে পারেন না। আমার সন্তান যখন ঘুমাচ্ছে না বাবা, একটু পরে খাবার জন্য আবার কেঁদে উঠবে। না বাবা, কাঁদিস না। আমার বাড়িতে কান্নাকাটি করিস না। মরা ছেলে নিয়ে আমার নারায়ণ পুজো হবে খুনি। এই মরা ছেলেটাকে নিয়ে আমার বাড়ির অকল্যাণ করিস না, যা। ম্যানেজার বাবু, আপনি আপনার ঘরের পুজোর জন্য চিন্তা করছেন, আর আমার একমাত্র সন্তান হারিয়ে গেছে। আপনাকে আমি ছাড়বো না ম্যানেজার বাবু। কি বলছিস? আমি গরিব হতে পারি, আমার কি দোষ? আমার জোর করে সতীত্ব যখন নিয়েছেন, আমি 5টা লোককে ডাকবো যে আপনার কারণে আমার সন্তান মরেছে। আপনি একটা লম্পট, আপনি একটা চরিত্রহীন, আপনি একটা শয়তান। আপনাকে আমি ছাড়বো না। প্রত্যেকটা লোককে ডেকে আমি বলবো, ওগো তোমরা শোনো, এই ম্যানেজার বাবু একটা লম্পট, একটা চরিত্রহীন, জোর করে আর ম্যানেজার বাবু, বাবা মন্টু, কি হয়েছে বোন? মন্টু তোকে এইভাবে কেন গলা ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দিচ্ছে বল? আর বলি না, এরা মদ ফদ খাইয়ে দিয়েছে বাচ্চাটাকে, না না মোটুদা, দিয়ে বাচ্চাটা মরে না মোটুদা, ওই ম্যানেজার বাবুর কথা বিশ্বাস করো না। হ্যাঁ? জানো তো আমাদের মাইনে আটকে রেখেছে, সেই মাইনে আমি কতদিন পাইনি। আমার সংসারে কত অভাব, তবু লোকের কাছে আমি চেয়ে চেয়ে খাইয়েছি। আজকে আমার ছেলেটার খুব জ্বর, তাই ম্যানেজার বাবুর কাছে এসে বললাম, ম্যানেজার বাবু আপনি আমাকে কিছু টাকা দিন, আমার সন্তানকে নিয়ে আমি ডাক্তারখানায় যাব। ওই ম্যানেজার বাবু টাকা দেয়নি মোটুদা, টাকা দেয়নি। আমরা গরিব বলে আমাকে একা পেয়ে, জানো ওই ম্যানেজার বাবু আমার সাথে কি ব্যবহার করেছে? আমার সতীত্ব নিয়েছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ম্যানেজার বাবু, তুই এ কথা বি- কাজটা আপনি ভালো করলেন ম্যানেজার বাবু। এ কথা বিশ্বাস করলি? আমরা গরিব মানুষ, দুমুঠো খাবার অভাবে আপনার কাছে এসেছিলাম এই দুটো পয়সার জন্য, আর আজকে ওই মেয়েটাকে একা পেয়ে এভাবে কাজটা আপনি ঠিক করলেন ছাড়বে না ম্যানেজার বাবু। বন্ধুরা, ছাড়বে না। আমি তো তোমাদের ঘরে বোন, আজকে তোমাদের বোনের সাথে এরকম ব্যবহার করেছে, তোমরা কেউ ছাড়বে না। ওই ম্যানেজার বাবুকে তোমরা খুন করে ফেলো, এই ম্যানেজার বাবুকে ছাড়বে না। সবাই মিলে মারো, সবাই মিলে ওকে শেষ করে ফেলো, সবাই মিলে শেষ করো। বাবা, এই মন্টু, বাবা তো ঘুরে। এইভাবে তোরা ম্যানেজারের উপর অত্যাচার করছিস কেন? কেন করছি তুমি জানতে চাও? হ্যাঁ চাই। আর কারো 3 মাসের, কারো 5 মাসের, কারো 6 মাসের টাকা বাকি, হ্যাঁ। দুবো করে দেয় নাই। এই মেয়েটা একা তার ছেলেটাকে নিয়ে এসে দুটো পয়সা চেয়েছিল, মেয়েটার ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলেছে। আমি তোর গায়ে হাত দিয়ে বলছি, আমি কেমন মানুষ তুই তো জানিস, জানি, জানিস তো। কিন্তু আপনি ওদেরকে ন্যায্য মাইনে টাকা দেননি। শোন বাবা, ধর্মের খাতা তো মানিস? হ্যাঁ মানে, খাতা তো মানিস? হ্যাঁ মানে, আমার মুখের কথা না মানিস? হ্যাঁ। এই দে, তারিখটা দেখ। আরে আগামীকাল প্রত্যেকের সই করে টাকা নিয়ে গেছে। এই মন্টু, শুধু আমার কথা নয়, আগা লিডাই না, এরা প্রত্যেকে লিডাই না রে বাপ। শোনো, এটা সবাই বলবে লিগে। শোনো, আগামীকাল এই মন্টু, এটা ম্যানেজার বাবুর অফিস, শুনুন, এইখানে ভাট বকার জায়গা নয়। তোদের প্রত্যেককে সই রয়েছে, তোরা প্রত্যেককে আগামীকাল টাকা নিয়ে গেছিস, সবাই সই করেছিস। আমার কথাটা শোনো। আগামীকাল রবিবার ছিল, আমাকে মা আগামীকাল রবিবার ছিল, বাবু বললো সইটা করে দে, আগামীকালকে টাকা ব্যাংকে থেকে তুলে এনে দেবো। মিথ্যা কথা বলছে। আমার কাছ থেকে টাকা নিয়ে হারাম দাদা একটা বাচ্চা মেয়ের সঙ্গে লাইন করতে হবে। আমি নিজের চোখে দেখেছি, টাকাটা সেখানে দিয়ে নেবো। ম্যানেজার বাবু, আপনার রঘু আছে, আপনার কোনো চিন্তা নাই। শোন এই রঘুয়া, মন্টু, শোন রঘুয়া, তুই আমাদের মতনই গরিব মানুষ, তাই আমাদের মন মতো তুই আগে বুঝবি। আমরা কেউ 3 মাসের, কেউ 5 মাসের ওই জমিদারবাবু টাকা আটকে রেখেছে, আমাদের ছেলে না খেতে পেয়ে কাঁদছে ঘরে। তুই আমাদের ছাড়বি টাকা- না, ছাড়বি না মন্টুদা, ওকে ধর, ওকে তুই চেপে ধর। এই মন্টু, এই! এটা ম্যানেজার বাবুর অফিস, আর এই অফিসে যদি তোরা ঝামেলা করতে আসিস, সবাই ক্ষমা করে দিলেও এই রঘুয়া ক্ষমা করবে না। তাই তোরা ঝামেলা না করে এই মুহূর্তে তোরা অফিস থেকে চলে যা। দাঁড়া,
যাবি না? দাঁড়া রঘুয়া। যাবি না? তাহলে শোন, তাহলে আমার হাতে তোদেরকে সবাইকে মরতে হবে। রঘুয়া! না রঘুয়া, ওদের মারিস না রে, ওরা গরিব মায়ের সন্তান, তুই এক গরিব মায়ের সন্তান, কেন গরিব হয়ে গরিবের কথা ভুলে যাচ্ছিস? ওই বড় লোক বাবুদের কথা ভুলে যাস না। ওই বড় লোকরা শুধু লোভ দেখাবে, যখন কাজের দরকার হবে ওরা ভুলিয়ে ওরা কাজ করিয়ে নেবে, তারপর ওরা চিনবে না রঘুয়া। না, ওদেরকে তুই মারিস না। তোর এই দুর্গা বোনকে দেখছিস? দুর্গা? আজকে তোর দুর্গা বোনকে দেখছিস? এই দেখ, এই দেখ, আমার মরা সন্তানকে নিয়ে আমি মিথ্যা কথা বলবো না। আমি মরা সন্তানকে ছুঁয়ে বলছি, এই ম্যানেজার বাবু আমাদের মাইনে দেয়নি, আর সেই সুযোগ নিয়ে আমার সতীর্থ নিয়েছে। এই ম্যানেজার বাবু, সারা জীবন আমাকে দেখেছিস, আমার চরিত্র তো দেখি না। সবটাই দেখেছি, তাহলে বল। আগে সত্যি করে বল। এই বেটা বাং, কি বার করছিস? কি বার করছি কি বার করছিস? সেটা সময় হলেই বুঝতে পারবি। বল, ওদেরকে মাইনে টাকা দিয়েছিস কিনা? দরগা তোকে দেবো, তোকে 50,000 টাকা দেবো। ম্যানেজার বাবু, ছোট লোক দিকে কেন দেবো? এই রঘুয়া বাউরি গরিব হতে পারে, কিন্তু এই মেহনতি মানুষের পয়সা সে কোনোদিন খাবে না। তাই তুই স্বেচ্ছায় এ শালা ওদের দলে চলে গেল তো। এই মুহূর্তে ওদের মাইনের টাকা বুঝিয়ে দে। তবু কি করে? টাকা নাই তো। এই টাকা নাই তো মালিক বাবুকে খবর দিস নাই কেন? মালিক বাবু খবর দিয়েছে, তাহলে সে এখনো আজকে আসবে। আজকে আসবে? বেলা 10টার ট্রেনে আসার তো কথা, এখন আসবে কি না কে জানে। আর যদি না আছে তাহলে রঘুয়ার আগে কি দেখছেন? এরা প্রত্যেকদিন এই ঝামেলা করে, এরা প্রত্যেকদিন ঝামেলা করে। কিন্তু আমি জানতে চাই এইসব শ্রমিকের হল্লা কেন, কিসের জন্য? আর বলে না, এরা কালকে টাকা নিয়ে গেল, কেউ মদ খেয়েছে, কেউ মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করেছে, দিয়ে আজকে আবার টাকা চাইছে। ওরা ওদের বেতন নিয়ে গেছে? আমার কথা এই দেখেন, দেখে আপনি হিসেবে কথাটা। আগে এই দেখেন, এর নাম মন্টু, এর নাম দুর্গা, এই সব দেখেন। কি নাম তোমার? আমার নাম হ্যাঁ, এই মন্টু, মন্টু। এই শালা পালের গোদা। কত দিনের বেতন পাও তুমি? আমি 5 মাসের পাই হুজুর। 5 মাসের বেতন? হুম। তোমার নাম? বাপি হাজরা, তুমি কত দিনের বেতন পাও? পাবে 6 না। মাসের। ও শাশুড়ির ছেলে হলো তখন টাকা নিয়ে গেল। মিথ্যা কথা বলছি স্যার। ঠিক আছে। এই তোমার নাম? আমার নাম অনিল কুমার, তুমি কত দিনের বেতন পাও? আমি 7 মাসের বেতন পাই। তোমার নাম? আমার নাম রঘুয়া বাউরি। তুমি কত দিনের বেতন পাও? একদিনেরও পাই না। সে কি, এরা সবাই পাই আর তুমি পাও না কেন? আমি পাই না কেন জানেন সাহেব? দিদি তাই আমার মাইনের টাকা আদায় করে দেয় আমার হাতের এই ভোজালি। ও, তাহলে তোমার হাতে ভোজালে আছে বলে তোমার বেতনটা আদায় হয়, আগে হ্যাঁ, কিন্তু যাদের হাতে ভোজালে নেই তাদের বেতন আদায় হয় না, তাই না? না তুমি জানো আমি কে? না জানি না। তাহলে শুনে নাও, সকলে মন দিয়ে শোনো আমার পরিচয়। আনবে কি হারান্দারা সারাদিন মদ খেয়ে পড়ে থাকে। আমার বাবা, আমার বাবার ছেলে এখানকার মালিক। তিনি মারা যাওয়ার পূর্বে এই কয়লার খনির সমস্ত কিছু আমার নামে উইল করে দিয়ে গেছেন, তাই বর্তমানে আমি হচ্ছে এই কয়লার খনির মালিক। মালিক বাবু, না ভাই সব না, পায়ে হাত দিয়ে প্রণাম নয়। আমি ঝরিয়াতে যখনই প্রবেশ করেছি, আসার সঙ্গে সঙ্গে দেখেছি এই ঝরিয়ার বুকে কত মা তার সন্তানকে খেতে দিতে পারছে না, ডুকরে ডুকরে কালছে। কত বোন ছেঁড়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে,
দুর্ভিক্ষে ভরে গেছে সমস্ত ঝরিয়া। তাই আমি তোমাদের কথা দিচ্ছি ভাই, কলকাতা পরিত্যাগ করে যখন ঝরিয়াতে এসেছি, 7 দিনের মধ্যে তোমাদের সকলের দুঃখ মোচন আমি করবই করব। রঘুয়া, বলুন সাহেব। তোমার বেতন তো তুমি পেয়েছো তাই না? হ্যাঁ পেয়েছি। আমি তোমার মালিক, এই মতে যদি তোমায় কোনো আদেশ করি সে আদেশ নিশ্চয়ই তুমি পালন করবে। অবশ্যই করব। এই ওর বাপ করবে। তাহলে কাজ করো রঘুয়া, এই হিসেবের খাতাটা নিয়ে যাও আর ওকে আগুনে পুড়িয়ে ফেলো। ও কাজ করবেন না। কেন? এই আমার ভবিষ্যৎ সব ওইখানে পড়ে আছে। ম্যানেজার বাবু, ওটা করবেন না। ওটা হচ্ছে ভুল হিসেবের খাতা। তাই ওই খাতাটা অফিসে থাকলে পারে ভুল জানলেন কি করে? দেখুন আমার কোনো ভুল নাই। আপনি চক্রান্ত করে ওদের লিখিয়ে নিয়েছেন, আমি সবকিছু বুঝতে পারছি আপনার চক্রান্ত। তাই আপনার চক্রান্তের জালকে ছিন্ন করে যেমন করে হোক এই গরিব দুঃখীদের মনের আশা পূরণ করবো। তাই দেরি করো না, দেরি করো না ঘোয়া, এই মুহূর্তে ভুল হিসেবের খাতাটা তুমি আগুনে পুড়িয়ে ফেলো। ম্যানেজার বাবু, এই ভুল হিসাবের খাতাটা মালিক বাবুদেরকে দেখিয়ে দেখিয়ে অনেক গরিব মানুষের মেহনতি পয়সা আপনি খেয়েছেন। তাই এই ভুল হিসাবের খাতাটা আজ থেকে আর থাকবে না। এই খাতাটা এই মুহূর্তে আমি আগুনে পুড়িয়ে ছাই করে দেবো। রঘু ও কাজটা করিস না রে। দাঁড়ান ম্যানেজার বাবু, আগে আপনি গরিব দুঃখীদের নিয়ে কাজ করছেন, আগে হ্যাঁ। কিন্তু আমি শুনেছি আমার মায়ের মুখে একটা গল্প, আপনি নাকি একদিন পথে পথে একটা চাকরির জন্য হন্যের কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ জানি তো। কেউ চাকরি দেয়নি। আমার মা বাবা পথে থেকে আপনাকে কুড়িয়ে নিয়ে এসে এই কয়লার খনিতে বসিয়ে ম্যানেজারের পদ দান করেছিল। সেদিনকে আপনাকে বলেছিল যেসব গরিব মেহনতি মানুষের দল কঠোর পরিশ্রম করবে তাদের বেতন না দিয়ে সেই টাকাগুলো আত্মসাৎ করবে। মানে ইয়ে কিসের জন্য করেছেন? না মানে কথা ইয়ে মানে আমার উচিত ছিল এই অফিস থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, কিন্তু না, আমার বাবা স্বর্গে আছেন, তিনি আপনাকে দান করে গেছেন। তাই আমি চাই না আপনার অসম্মান করতে। আমার বাবার দেওয়া কর্মচারী আপনি, তাই এবারে মতো ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে কখনো কোনোদিন কোন গরিব দুঃখীকে যারা এইভাবে কাঁদাবেন না। ভাই সব, আমি তোমাদের বেতন এই মুহূর্তে দিতে পারছি না, তবে কথা দিচ্ছি খাতা নতুন করে লিখে তোমাদের প্রত্যেকের পয়সা আগামী কাল আমি পেমেন্ট করে দেবো। বাবু। আজ এই মুহূর্তে ফিরে যাও। বাবু, ওই বাবু কাল কাল করে আজ 3 মাস 4 মাস কোনোদিন 7 মাস করে দিয়েছে, আবার আপনি কাল দেবো বলছেন বাবু? হ্যাঁ বলছি এই কারণে, এই শালারা দুবো। আমার বাবা দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষেছে সেই কাল সাপের ফলাটা মুচড়ে ভেঙে দিয়ে তোমাদের প্রত্যেকের পয়সা আগামী কাল আমি পেমেন্ট করবই করবো। তাই হবে বাবু, তাই হবে। ওরে তোরা সকলে আমার সঙ্গে চল। এই বাবু যখন কথা দিয়েছে যে আগামীকাল টাকা দেবো, তা আগামীকাল আমরা টাকা নিশ্চয়ই পাবো। আর কোনো ইয়ে হবে না, কাল থেকে সবাই যে যার কাজে লেগে যাবি। আপনার কোনো চিন্তা নাই বাবু, আগামীকাল যেন আমাদের মাইনেটা আপনি দিয়ে দিন বাবু। এসো। এ কি তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আগামী কাল তোমাদের পয়সা পেমেন্ট হয়ে যাবে। না বাবু, আমি আর পয়সা নিব না, আমার আর পয়সার দরকার নেই। আপনি আপনি মালিক বাবু না? আপনি বললেন না সবার মাইনে দিয়ে দেবেন। তিন্দা বাবু, একটা মা সে আর কি চাইতে পারে? আপনার কাছে এই আঁচল পেতে দিচ্ছে, দিন বাবু দিন, যদি দেওয়ার হয় আমি টাকা নেব না। আমার এই মরা ছেলেকে আপনি আঁচলে ভিক্ষা দিন বাবু, এক বয়স সন্তানকে ফিরিয়ে দিন। মরা ছেলে? হ্যাঁ তার মানে তোমার কোলের সন্তানটা? হ্যাঁ বাবু, আর বলে না হাজা মজা মারা গেছে। পচা হাজা খাইয়ে কেন জানেন? কেন মারা গেছে? আপনার এই কলিয়ারি আমি কাজ করেছিলাম, আমার বলতে কেউ নেই। এই গরিব মানুষের টাকা এই ম্যানেজার বাবু 3 মাসের মাইনে আমাদের আটকে রেখে দিয়েছিল। কি বলছো তুমি? তবু আমরা কিছু বলতে পারিনি। না মানে ইয়ে মানে কেন জানেন বাবু? কেন? এখানে আমরা কাজ করি বলে, এখানে আমাদের অন্ন জোটে বলে। এই ম্যানেজার বাবুর কাছে 3 মাস পেরিয়ে যাওয়ার পর আমার এই ছেলেটার হঠাৎ করে জ্বর এলো, জ্বরে ছটপট করছিল। এই ম্যানেজার বাবুর কাছে আমি ছুটে এলাম, কত হাতে ধরলাম,
পায়ে পড়লাম যে ম্যানেজার বাবু আমাকে কিছু পয়সা দিন, আমার ছেলেটা জ্বরে চটপট করছে, আমি ডাক্তারখানায় নিয়ে যাব। জানেন আপনার ম্যানেজার বাবু আমাকে টাকা দেয়নি। কি বলছো তুমি? টাকা দেওয়ার বিনিময়ে কি করেছেন জানেন? কি করেছে? কি করেছে এই ম্যানেজার বাবু? এই সেই সুযোগ নিয়ে আমার সতীত্ব নিয়েছে, আমার সতীত্ব নিয়ে ছিনিমিনি খেলেছে, আর সেই সময় আমার সন্তানটা মারা গেছে। ম্যানেজার বাবু ইয়ে আমার মানে সব শেষ ইয়ে মানে ওই ইয়ে ম্যানেজার বাবু মানে ইয়ে বৃদ্ধ হয়েছেন, হ্যাঁ, চুল পেকেছে, গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আর কিছুদিন পরে তো শ্মশান ঘাটে যেতে হবে। এখনো পর্যন্ত নারীর প্রতি লোভ আমলে যায়নি। না মানে কথা এরা মানে ওই মিথ্যা কথা বলছে। এরা মিথ্যে কথা বলছে। জন্যায় অপরাধ আপনি করেছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। হয়তো আমি শাস্তি দেব না, কিন্তু মাথার মধ্যে পালন করার বা ঈশ্বর আছে, সেই ঈশ্বর আপনাকে কখনো ক্ষমা করবে না। মা গো মা, আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমিও তো এক নারীর গর্ভে জন্ম নিয়েছি। আমার জন্য আমার মা সবসময় চোখে জল ফেলে। আমার মা আমার কাছে নেই, কিন্তু তোমাকে যদি মা মনে করে আমি মা বলে ডাকি, তুমি পারবে না সন্তানের স্নেহ দিয়ে আমাকে কাছে টেনে নিতে? একবার ডাকো মা, একবার মা বলে ডাকো, মা গো আমাকে মা বলে মা। ডাকো। ওগো তোমরা শুনছো? তোমরা সবাই কান পেতে শোনো, আমার সন্তান মরেনি, আমার সন্তান বেঁচে আছে। তাই তো? আমার সন্তান মরেনি, আমার সন্তান বেঁচে আছে। ম্যানেজার বাবু না মানে ওই ইয়ে সে দেখলেন আর মেয়েটা পাগল, ও করে বাদ দেন। পাগল নয়, আপনাকে পাগলি সাজিয়েছেন। না মানে কথা ছি ছি ম্যানেজার বাবু, এত নীচ জঘন্য চরিত্র আপনার। যাক শুনুন, আগে আপনার সঙ্গে ফয়সালা আমি করবো পরে। আমার মায়ের অনুমতি নিয়ে কলকাতা থেকে ঝড়িয়াতে এসেছি, 7 দিন থাকবো। আমার থাকার ব্যবস্থা করুন কুইক। আগে আপনার থাকার ব্যবস্থা আছে তো? কোথায়? এই অফিসে এত বড় বড় ঘর, এসি লাগানো আছে। আপনি আপনি অফিসেই থাকবেন। এই অফিসে থাকবো আমি? হ্যাঁ অফিসেই ভালো থাকবেন আপনি। না না মালিক বাবু, এই অফিস আপনার জন্য নয়। আমি এক গরিব মানুষ। কিছু যদি না মনে করেন, আপনার ওই পদধূলি যদি আমার বাড়িতে আপনি রাখতেন, তাহলে আমি খুশি হতাম। কিন্তু তোমাকে আমি চিনতে পারলাম না। আমাকে? তোমার নাম, তোমার পরিচয় কি? আমার নাম ননী গোপাল। ও, তার মানে তুমি আমাদের সুপারভাইজার? আমি আপনাদের সুপারভাইজার। সুপারভাইজার ননী গোপাল, তুমি তো আমার মাকে পত্র দিয়েছিলে যে এখানে শ্রমিকরা ধর্মঘট করেছে। হ্যাঁ এখানেই তোমার রুটি রোজগার। এই খাদান নিয়েই তো আমরা বেঁচে আছি। সেই খাদানটা যদি অকালেই শেষ হয়ে যায়, তাহলে আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চা তারা কি খাবে? কিভাবে ছেলে পেলেদিকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব? তাই চিঠি লিখতে আমি বাধ্য হয়েছি মালিক বাবু। শুনুন মালিক বাবু, ওর বাড়িতে গিয়ে থাকবেন। ওর বাড়িটা কোন জায়গায় জানেন? একটা নোংরা বস্তিতে, নোংরা বস্তি। সেই বস্তিতে চারিদিকে শূকর বাস করে, চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি। ওখানে বাস করলে আপনার দম বন্ধ হয়ে যাবে। শুনুন ম্যানেজার বাবু, চিরদিন কলকাতার বুকে দালাল মারতে বাস করেছি। গরিব দুঃখিতের সঙ্গে কখনো আমি মেলামেশা করিও নি, আর তাদের ভালো করে দেখেও নি। তারা কুড়ে ঘরে যে কেমন থাকে তাও জানি না। তবে কলকাতা পরিত্যাগ করে যখন ঝড়িয়াতে এসেছি, তখন আজ এই মুহূর্তে আমি গরিবটার সঙ্গেই যাব। আমি গিয়ে দেখবো যে আমাদের কলকাতা দালাল মারতে বাস করে কত শান্তি, আর এই গরিব মেহনতি মানুষ তাদের কুড়ে ঘরে বাস করে কত শান্তি। আর যাওয়ার পূর্বে আপনাকে আমি একটা কথা বললে যাব। আগে দিনরাত শুধু গরিবদের ঘৃণা করেছেন, অবহেলা করেছেন, লাথি মেরে দূরে সরিয়ে দিয়েছেন। ভালো তো কখনো বাঁচতে পারেননি। আজ আমি বলে যাচ্ছি, একবার গরিবদের ভালোবাসে দেখুন। ওদের ভালোবাসলে
ওদের কাছ থেকে ওই ভালোবাসাই পাওয়া যাবে। আর ওদেরকে ঘৃণা করলে ওদের কাছ থেকে ওই ঘৃণা থুতকার ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। চলো ননী, চলেন চলুন। হারামজাদা ননি, হারামজাদা চাকমাতা, হারামজাদা আমার বিরুদ্ধে নালিশ করেছে মালিক দিকে। আমি নাকি শ্রমিকদের পয়সা দিই না, আমার পিছনে কাটি করা। মালিক বাবু, আপনি আমাকে চেনেন না, আমি ম্যানেজার সুকান্ত চৌধুরী। আমি যার পিছনে লাগি তার ভিটে মাটি চাটি করে দিই। আপনার বাবাকে আমি খুন করেছি। আমি এই মালিকের বাবাকে ঝরিয়ায় নিয়ে গিয়ে খাদের মধ্যে ঠেলে ফেলে দিয়েছি, তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। দরকার হলে মালিকের ছেলেকেও ওই খাদের মধ্যে ঠেলে ফেলে দিয়ে এ সমস্ত কলিয়ারির মালিক হবে এই সুকান্ত চৌধুরী। আর বেটা ননী গোপাল, তুই আমার পিছনে কাঠি, তোকে যদি আমি এই দুনিয়ার বুক থেকে না সরাইতে পারি তো আমারও নাম সুকান্ত চৌধুরী না। দাদা এখনো পর্যন্ত এলোই না। আমি রান্না টান্না করে আমি যে স্কুল যাব সেটাও দাদার একদম বুদ্ধি শুদ্ধি নেই। কি জানি কোথায় গেল, দেখি অপেক্ষা করি, যতক্ষণ না আসে ততক্ষণ তো আমাকে অপেক্ষা করতে হবে। রান্না করে দিই, খাওয়া দাওয়া করে তারপর আমি স্কুল যাব। নিরুপা, তুমি এসেছো? এসেছি আমি। কোথায় গিয়েছিলে দাদা? তুমি জানো তো আমি স্কুলে যাব। কিন্তু তুমিও তো জানো যে আমার একটা কাজ আছে, সেই ডিউটিতে যদি না যাই তাহলে সংসারটা চলবে কি করে। কিন্তু জানো, আর তোমার একটা অনুমতি না নিয়ে আমি কাজ করে বসেছি। কি করে বসেছো দাদা? আরে কলকাতা থেকে এসেছে আমাদের মালিক বাবু, অফিসে রাখার ব্যবস্থা করেছিল, আমি কিন্তু সেখানে তাকে রাখিনি, আমাদের বাড়িতে নিয়ে এসেছি অতিথি। যাও তাকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে ও এসো। ননী গোপাল, হ্যাঁ, এটাই বুঝি তোমার কুড়ে ঘর? এ আসুন বাবু, এত সুন্দর বাড়ি তোমার, আর তুমি কেন বলছো কুড়ে ঘর? থাক, আমার জন্য ব্যস্ত হতে হবে না, আমি ওইখানে বসছি। বাবু, আপনাদের কলকাতার অনেক বড় লোকের বাড়ি, আর আমাদের এই গরিব বাড়িতে আপনাকে যে কোথায় বসতে দেব সেটুকু তো আমাদের ঠিক মতো নেই। ননী গোপাল, চিন্তার কোনো কারণ নেই। আমি তো একটু আগে বলেছি যে গরিবদের সঙ্গে মেলামেশা করিনি। আরে বাবা, থাকি না দুদিন, তোমাদের সঙ্গে অসুবিধা কি আছে? নিরুপা, এখানে বসছি। বলো দাদা। এক কাজ করুন, কি? এই অতিথি যখন এসেছে এখানে বসুক, তুমি চা জলের ব্যবস্থা করো, আমি তাড়াতাড়ি বাজার থেকে কিছু ভালো মন্দ খাবারগুলো নিয়ে আসি। সব খাবার তো ঠিক আছে বাবুর দাদা, মুখে দেওয়া তুমি যাবে না। ততক্ষণ কথা বলো, আমি এক্ষুনি চা করে নিই। বেশ বাবু। ননী গোপাল, হুম যে মেয়েটা চা আনতে গেল, এই মেয়েটা কে? বাবু, এটা হচ্ছে আমার একমাত্র বোন। তোমার বোন? মা। তোমার বোনের তুমি বিয়ের ব্যবস্থা করনি কেন? বাবু, বিয়ে কি করে দেব? এই কারখানায় কাজ করে ঠিক মতো তো পেটটাই চালাতে পারছি না। এখন হিন্দু পরিবারে বিয়েতে দিতে গেলে অনেক কিছু টাকা পয়সা সোনা গহনার দরকার, সেসবগুলো সংগ্রহ করতে পারিনি বাবু। ঠিক আছে, আমার মাকে বলে তোমাকে বেশ কিছু টাকা পাইয়ে দেবো। তুমি একটা পাত্রের সন্ধান করো, সুপাত্র, যত টাকা লাগে আমি দেবো। আচ্ছা আচ্ছা, আর সেই টাকা নিয়ে তোমার বোনের সুপাত্র থেকে বিয়ে দাও, কেমন? বেশ ও দাদা, হ্যাঁ চা এনেছি। বেশ, দাও দাও, বাবুর হাতে দাও। বাবু, হ্যাঁ, এ কোথায় গেলে? তাহলে এক কাজ কর, কি এই দাদা? চাটা খাওয়া হয়ে গেলে এই বাবুকে ঠিক মতো বাড়িতে দেখে শুনে রাখিস। আমি বাজার থেকে একটু ভালো মন্দ বাজার করে নিয়ে আসি, ঠিক আছে? বিভ্রান্ত হোস না, বাবুকে বিভ্রান্ত হয়ে দিকে সেদিকে যেতে দিস না, আমি বারবার তোকে সাবধান করে দিই। হ্যাঁ, মানে তোমার নামটা কিন্তু আমার জানা হয়নি। কি নাম জানো তোমার? ও আমার নাম অরুপুমা। আমার দাদা অরুপুমা বলেই ডাকে।
বাহ, বেশ মিষ্টি নাম। কি বললে? অনুপমা? হ্যাঁ। না, অনুপমা নয়। আমি তোমার একটা মিষ্টি নাম দিচ্ছি। কি তোমার নাম? নাম হবে নিরুপমা। তাই? কি ভালো হয়নি? ঠিক আছে, আপনি ওই নাম ধরেই রাখবেন। হ্যাঁ, আমি তোমাকে নিরূপা বলেই ডাকবো। শোনো নিরূপা, আমি জীবনে কখনো কোনোদিন কলকাতা ছেড়ে এই ঝরিয়াতে আসিনি। আমার বাবা কয়লার খনি আমার নামে উইল করে দিয়ে গেছেন, সত্য কথা, কিন্তু আসিনি কখনো কোনোদিন। আর এসে দেখছি এই ঝরিয়ার আশেপাশে, কয়লার খনির আশেপাশে কত উঁচু উঁচু পাহাড় সব। তাই মনে আমার বড় আশা, তোমার দাদার সঙ্গে একবার আমি পাহাড় ঘুরতে যাব। সে তো তোমার ভালো দাদারে কথা। বলবে একটু পাহাড় ঘুরিয়ে নিয়ে আসবে। শহর থেকে এসেছেন আমাদের এই পাড়া গ্রামে, এই পাহাড় ঝর্ণা সব দর্শন করবে। দাদা আসুক, আমার দাদা আসলে আমার দাদাকে বলবো আপনাকে নিয়ে যাবে। আপনি হ্যাঁ, ঘুরে খুব হয়তো মনটা আপনার ভালো লাগবে। তাই বুঝি? হ্যাঁ, না না নিরুপা, তুমি জানো না আমাদের ওই কলকাতাতে না পাহাড় নেই। ওই তো তোমার দাদা ননীগোপাল আসছে। তোমার দাদা এলে ওকে বলবে যে আমাকে একটা পাহাড়। ও ননীগোপাল, আরে দূরে দাঁড়িয়ে আছো কেন? বাজারটা করে নিয়ে এসেছো তো, রান্নাঘরে রান্না করবে, আর আপনাকে এইভাবে গল্প করে যাবো? না, তা হয় না। যাক, শোনো ননীগোপাল, মানে আমি যেটা বলছিলাম আর কি। হ্যাঁ, কি? না, আমি বলবো না, তোমার ও বোনই বলবে। দাদা, হ্যাঁ। তুমি বুঝতে পারছো না, মানে শহর থেকে এসছে তো, হ্যাঁ। তাই আমাদের এই পাড়া গ্রাম মানে এই শহর থেকে বাদ দিয়ে মনে করো ঝর্ণা পাহাড় অনেক কিছু দেখতে চাইছে। তাই বলছি দাদা, তুমি নিয়ে যাও, আমি বরঞ্চ রান্না বান্না করি। আমি নিয়ে যাবো? হ্যাঁ, না 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 না, শোন বোন, এই পাহাড় সম্বন্ধে তুই বেশি জ্ঞাত। তুই সবসময় ঘুরে বেড়াস, পাহাড়ের কোথায় কি আছে না আছে এগুলো তুই জানিস। আর আমি তো এই খাদানের কাজ নিয়েই ব্যস্ত। তাই এক কাজ কর না, আজকে দিনটা নে, হাতটা পুড়িয়ে রান্নাটা আমিই করছি। এই বাবুকে পুরো পাহাড়টা দেখে। না না গোপাল, তা হয় না। তুমি আমার সঙ্গে যাবে ওই পাহাড় ঘুরতে। ঠিকই মালিক। বলেছে দাদা। তোমার তুমি বোন বুঝতে রান্না পারছো করবে। না, আমি মেয়ে ছেলে, উনাকে নিয়ে যদি সাথে যাই তাহলে পাড়ার লোকরা কি বলবে বলো তো? আরে কে কি বলবে না বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। এ হচ্ছে আমাদের বাবু, আমাদের মালিক। তাই মালিককে সুখী রাখার দায়িত্ব তোমার আমার। ঠিক তাই আছে বলে দাদা। তোমার বোন যাবে? আমার বোন যাবে কোনো দ্বিধা সংকোচ না করে। আমি বলছিলাম আপনি আমার বোনের সঙ্গে আপনি কিন্তু ও সব জায়গায় চেনে তো। সব জায়গা আমার থেকে বেশি চেনে। আমি কর্মরত মানুষ, কর্ম নিয়ে সবসময় ব্যস্ত থাকি, আর ও পাহাড় ঝর্ণা এইসবগুলো ঘোরা নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা তাহলে দাদা, তাই হোক। তুমি রান্না বান্না করো, আমি তাহলে বাবুকে নিয়ে যাচ্ছি, গিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি। বেশ, বেশ, দিয়ে বেশ। এসে কিন্তু আমরা দুজনে খাবো। চলো আচ্ছা। নিরূপা। পাঠিয়ে দিলাম। সব কিছুতেই ভুলিয়ে রাখতে হবে, কারণ আমাদের মালিককে দেখাটাই হচ্ছে আমাদের কর্তব্য। তাই যখন আমার বোনকে পাঠিয়ে দিয়েছি, এইভাবে হাতটা গুটিয়ে বসে থাকলে হবে না। আমাকে কি করতে হবে? সুন্দর করে রান্না করে বাবুর মন জয় করতে হবে। আমাদের বাবু ভালো মন্দ খায়, সে কোনোদিনই খারাপ খাবার খায় না। তাই যতই কষ্ট হোক, রান্না আমি ভালো করব। নিরূপা, চলো ওই পাহাড় থেকে ঘুরে আসি। ওই আকাশ, ওই পাহাড়। ও আকাশ সোনা সোনা, লা লা লা। এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ বেঁধেছে। এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ বেঁধেছে। আ ও আ ও।
আলো জোয়ারে খুশির ভাগ ভেঙেছে, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির ভাগ ভেঙেছে। ও চলো এগিয়ে চলো। जल पक मेले पकला शिवालाल शिवा चले जाई दूरी प्रांते नीला का पोड़े थक थकला আমি জল পক মেলে পকলা শিবালাল শিবা চলে যাই दूरी प्रांते नीला का पोड़े थक थकला ओ सकाल आलो आलो শিশি চলো আলো এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, এই নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। पक मेले पकना शिवलाल शिवा चले जाई दूर प्रांते नीला पोड़े थक थकना पक मेले पकना शिवलाल शिवा चले जाई दूर प्रांते नीला पोड़े थक थकना ओ सकाल आलो आलो আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলো জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। চলো কি ব্যাপার নিরূপা, কি আমি হলো? তোমার হাত ধরেছি তাই তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে? আচ্ছা বুঝতে পারছেন না, আপনি আনন্দে গান করতে করতে খাদানে পড়ে যাচ্ছিলেন, ওই খাদানে কুয়াশা ঢাকা খাদানে যদি পড়ে যেতেন তাহলে হয়তো আপনার মৃত্যু হয়ে যেত। আপনার যদি মৃত্যু হতো তাহলে আমাদের কত কষ্ট হতো বলুন তো। কি বললে? এখানে কুয়াশায় ঢাকা খাদ আছে নাকি? হ্যাঁ, আপনি বুঝতে পারেননি, আর সর্বনাশ। একটু হলেই আপনি পড়ে যেতেন। এ আমি কি দেখছি, কলকাতার মানুষ আমি জীবনে কখনো কোনোদিন পাহাড় ঘুরতে আসিনি, কিন্তু পাহাড়ের গায়ে এইরকম যে কুয়াশায় ঢাকা খাদ থাকে এ তোমার জানা ছিল না? আপনি জানেন না, ওই খাদানে কেউ যদি পড়ে গেছে সে কোনোদিন আর ফিরে আসেনি, সে মারা গেছেন জানেন? কে মারা গেছে? কার কথা বলছো তুমি, বলো। কার কথা বলছি? আমার দাদার মুখে শুনেছিলাম, বহুত দিনের কথা। কে একজন ছিল সেই ভেনিতে সে মরে গেছে ওই খাদানে পড়ে, জানেন? তিনি কে ছিলেন? তিনি কি এখানকার মালিক ছিলেন? হ্যাঁ, খাদানের নাকি বলে মালিক ছিল সে। ও তাই বুঝি মা আমাকে বারবার বলে যে খোকা তোকে আমি যেতে দেবো না ঝরিয়াতে। ওই ঝরিয়া কেড়ে নিয়েছে আমার মায়ের সীমন্ত সিঁদুর,
এই ঝরিয়া ভেঙে দিয়েছে আমার মায়ের হাতের ছাখা। জানো নিরূপা, তুমি যার কথা বললে তিনি কে? কে? তোমাকে পরে বলছি, আগে প্রণাম করতে দাও। ও গোবার পিতা, আজ তুমি আমাদের সকলকে ছেড়ে চলে গেছো স্বর্গলোকে, সেখান থেকে আশীর্বাদ করো তোমার দেওয়াই কয়লার খনিকে আমি যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি। এবার বলুন, কে ছিল যে তুমি মারা যার গেছে? কথা বললে তিনি কে জানো? কে? আমার জন্মদাতা, আমার বাবা। আমার বাবা এই ঝড়িয়াতে এসে এই খাদে পড়েই মারা গেছেন। তাই কি বুঝি? দুর্ভাগ্য আমার, দেখো যে খাদে পড়ে আমার বাবা মারা গেছে আমিও ঠিক সেই খাদে পড়েই মারা যেতাম, কিন্তু মৃত্যুর হাত থেকে আমার রক্ষা করলো কে বলো তো? কে? তুমি। তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো। সে তো আমি বাঁচিয়েছি। তাই তুমি বাঁচিয়েছো বলে আমি তো তোমাকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না। তাহলে? বলো, তুমি যখন আমার জীবন রক্ষা করেছো, আমার জীবনদাত্রী, তা আমার জীবনের বিনিময়ে কত টাকা তুমি চাও বলো? যত টাকা চাইবে তত টাকাই দেবো। ভুল করছেন কেন জানেন? আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, গরিব হয়ে জন্ম নিয়েছি বলে, কার উপকার করেছি বলে তার কাছ থেকে টাকা নিতে হবে, এটা কোনো কথা থাকে না। আমার দাদার কাছ থেকে আমি শিখেছি। আমার দাদা ছোট্ট থেকে বলে, কার উপকার করলে তার উপকারের দান কখনো নিতে না না নেই। নির্মল, তুমি বুঝতে পারছো না, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আমি যদি মারা যেতাম তাহলে টাকা পয়সা এসব সম্পদ কে ভোগ করতো? তার চেয়ে তুমি যখন আমার বাঁচিয়েছো, বলো কত টাকা চাও। শুধু তাই নয়, আমি তোমায় কথা দিচ্ছি, যদি কয়লার খনির অর্ধেক অংশ তুমি চাও, তাও আমি অর্ধেক অংশ তোমার নামে লিখে দেবো। ভুল করছেন বাবু, ভুল করছেন। আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, আমাদের এত বড় শক্তি নেই যে এই রাজ্যের এত কিছু টাকা পয়সা ধন সম্পত্তি এই কয়লার খনি আপনি আমার নামে লিখে দেবেন, তা কখনো হয় না। আমি নিতে পারবো না। ও, বুঝতে পেরেছি, টাকা ধন সম্পদে তোমার কোনো লোভ নেই। ঠিক আছে, তুমি যখন স্বেচ্ছায় নেবে না, আমি যদি স্বেচ্ছায় তোমাকে কোনো দান করি, সেই দান তুমি গ্রহণ করবে? এত কিছু দেবেন বললেন, তার থেকে আমি বলে দিলাম আমি নেবো না। আপনার কাছে কি আছে যে এমন আমাকে দেবেন? বলুন কি দেবেন? আছে কি একটা আছে? অমূল্য সম্পদ, যার দাম টাকা পয়সা দিয়ে হয় না। আমি সেরকম একটা জিনিস তোমায় দান করব। কি জানো? কি? তুমি যখন আমার জীবন বাঁচিয়েছো, তোমার জন্য যখন নতুন করে জীবন আমি ফিরে পেয়েছি, তখন এই মতো তোমার হাত ধরে আমি টানতে টানতে নিয়ে যাবো মা কালীর মন্দিরের সামনে। সেই মন্দিরে নিয়ে গিয়ে কালী মাকে সাক্ষী রেখে তোমার সীমান্তে আমি সিঁদুর পরিয়ে দেব। না বাবু, তা কখনো হয় না। কেন? গরিব হয়ে জন্ম নিয়েছি, আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে আমি একটা বড় লোকের ঘরের বউ হয়ে যাব। আমার দাদা ছোট্ট দিন আনে দিন যেমন পারি তেমন খায়। আমি কখনো চাই না একটা বড় লোকের ঘরে গিয়ে আমি সেখানে ভালো মন্দ খেয়ে বিন্দাস হয়ে থাকতে। গরিব হয়েই থাকতে চাই, কখনো বড় লোকের হতে আমি চাই না না। নিরূপা, এ তোমার ভ্রান্ত ধারণা। মানুষ পৃথিবীর বুকে জন্ম নেয়, কিন্তু গরিব থাকতে চিরদিন কারো মন চায় না। তাই গরিব বলে আমি তোমাকে অবহেলাও করতে চাই না। টাকা পয়সা ধন সম্পদ ঈশ্বরের দান, সেই দান যখন তোমার কাছে আসছে, তুমি কেন তাকে অবহেলা করছো? না বাবু, কেন জানেন? আমি যদি এইভাবে বিয়ে করে নিই, আমার দাদা খুব কষ্ট পাবে। অনেক কষ্টে আমার দাদা মানুষ করেছে। তুমি জানো না দাদা তোমার আমার দাদা ব্যথা পাবে। আমাদের সুপারভাইজার। তাই আমি যদি গিয়ে বলি যে তোমার একমাত্র বোন আমার জীবন বাঁচিয়েছে বলে তাকে বিবাহ করেছি আমি, দেখবে নিশ্চয় সে মেনে নেবে, শুধু তুমি রাজি হও। আমি রাজি যদিও হই, আমার দাদাকে যদিও রাজি করান, কিন্তু আপনার মা কি কোনোদিন রাজি হবে? আমি ওই গরিব ঘরের মেয়ে হয়ে আমাকে বড় লোকের ঘরের বউ করে নিয়ে যাবে, উনি কি মেনে নিতে পারবেন আমাকে? আমার মা, শোনো নিরূপা, আমার মাকে তুমি চোখে দেখোনি, তবে হ্যাঁ, আমার মায়ের গর্ভে জন্ম তো আমি নিয়েছি। ছেলেবেলা থেকে মাকে দেখে এসেছি। মা আমার বড় দয়াবতী, করুণাময়ী মা আমার। গরিবের দুঃখে তার চোখে জল আসে, গরিবের হাসিতে সে কাঁদতে কাঁদতে হাসে। আমি যদি গিয়ে বলি মা গো মা, এই গরিবের মেয়েটা আমার জীবন রক্ষা করেছে, আর তার জন্য ওর সীমন্ত আমি সিঁদুর পরিয়ে দিয়েছি, দেখবে আমার মা তোমাকে অবহেলা করবে না। আমার মা তোমাকে বরণ করেছে, ঘরে তুলে নেবে। কিন্তু বাবু বলে যে গরিব ঘরের মেয়েদের বড় লোকের ভালোবাসা কোনোদিন টেকে না। যদি কোনোদিন আমাকে আপনি ভুলে যান, তাহলে নিরূপা, আমার জীবনটা একদম কি হবে সেটা ভাবতে পারছি। বুঝতে পেরেছি তুমি হয়তো আমাকে বিশ্বাস করতে পারছো না।
তুমি মনে মনে ভাবছো আমি কয়লার খনির মালিক আর তুমি গরিবের মেয়ে, দুদিন পর তোমাকে ভুলে যাবো, দূরে সরিয়ে দেবো। বেশ, তাহলে বলি শোনো, মাথার ওপর আছে 33 কোটি দেবতা, আছে চন্দ্র সূর্য আকাশ বাতাস, স্বর্গলোকে বসবাস করছেন আমার পিতৃদেব। তাই আকাশকে বাতাসকে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, যদি প্রয়োজন হয় তোমার জন্য হাসি মুখে আমি আমার জীবন দেব। বাবু। তবু যে গরিবের মেয়েটাকে বিয়ে করছি সেই মেয়েটাকে কখনো কোনোদিন আমার বুক থেকে দূরে সরিয়ে দেবো। সত্যি বলছে? যদি বিশ্বাস তোমার হয়ে থাকে আমার প্রতি, তাহলে দেরি করো না নিরূপা, যে হাত বাড়িয়ে দিয়েছি এই হাত তুমি ধরো। সত্যি বলছেন? ধরো আমার আমাকে হাত। আজকে আপনি বিয়ে করি আপনার বাড়িতে নাকি ভালোবাসবেন তো? ধরো আমার হাত। তাহলে আর কেন, আমি এই হাত বাড়িয়ে দিলাম। আসুন আমার হাত ধরে, আমি আপনার চাই আপনার জীবনে সঙ্গী হতে। তাহলে এখানে নয়, চলো প্রথমে নিয়ে যাবো মা কালী মন্দিরে। ওই মা কালী মন্দিরে গিয়ে কালীমাকে সাক্ষী রেখে প্রথমে তোমার সীমন্তে তুলে দেবো সিঁদুর, তারপর তোমাকে বুকে করে নিয়ে আমি বাড়ি ফিরে যাব। অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, কিন্তু এত দেরি হচ্ছে কেন? তারা দুটো এসে খেয়ে নিলে আমি তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। দেখি সে বাবু আর আমার বোনটার আসতে কত দেরি হয়। আরে আসুন 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 আসুন, ননীগোপাল, আমি আপনাদের মানে জন্য অপেক্ষা আমি করছিলাম। জানি যে তুমি চিন্তা করবে, তার কারণ আমি কলকাতার মানুষ, প্রথমে এসেছি তোমাদের ঝরিয়াতে, পাহাড় ঘুরতে গিয়েছিলাম আমি, তা আমার জন্য চিন্তা তুমি করবে আমি জানি। কি তো বলুন, এখানকার ঝর্ণা পাহাড় এইসবগুলো কেমন লাগলো? শুধু তাই নয়, কেমন লাগলো শুধু পরের কথা, কিন্তু আমার যে বড় বিপদ হয়েছে সেটা তো বলা হয়নি। বিপদ? বিপদ, বড় বিপদ হয়েছে আমার। কি বিপদ বাবু? ওই যে তোমাদের এই পাহাড়ের গায়ে কুয়াশার ঢাকাটা বড় খাদ আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই খাদে পা পিছলে পড়ে আমি মারা যেতাম। এ কি বাবু? বাবু মরে তো আমি যাইনি, মারা যেতাম, কিন্তু কে রক্ষা করেছে জানো? কে? তোমার একমাত্র বোন নিরূপা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। কিন্তু ওই খাদানের ভিতরে অনেক বড় একটা ইতিহাস লুকিয়ে আছে বাবু, অনেক বড় ইতিহাস। সেই ইতিহাসের কথা তো তোমার বোনের মুখে শুনেছি, আমার বাবা ওখানে মারা গেছে। হ্যাঁ, যাক বলি শোনো ননীগোপাল, তাহলে তোমার বোন আমাকে কত বিপদ থেকে রক্ষা করলো, তাই আমি কি করেছি জানো? কি? সে কথা আমি মুখে প্রকাশ করতে পারবো না, তুমি দেখলেই নিশ্চয় বুঝতে পারবে যে আমি একটা কি বড় উপহার দিয়েছি। আমি তো এরই জন্য বলেছিলাম আপনাকে, যেখানকার খাদান সম্বন্ধে, পাহাড় সম্বন্ধে, ঝর্ণা সম্বন্ধে আমার ছোট্ট বোন আমার থেকে অনেক ভালো বোঝে। কিন্তু তোমার বোন যদি বুঝতে পারতো, তাহলে আমাকে কি ওইভাবে পা পিছলে পড়তে যেতে দিত? শোনো শোনো, মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে যে, সে হচ্ছে জীবনদাত্রী, তাকে কখনো কোনোদিন অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া যায় না, তাকে তাচ্ছিল্য করা যায় না। তাই আমি কি দিয়েছি তোমার বোনকে জিজ্ঞাসা করো। নীলিমা, একই তোর সীমন্ত সিঁদুর কেন? এই তোর সীমন্ত সিঁদুর কে পরিয়ে দিয়েছে? আমি বল। আমি পরিয়ে দিয়েছি ননীগোপাল। একই করেছেন বাবু? তোমাকে আমি একটু আগে বললাম না যে তোমার বোনকে উপহার দিয়েছি, ওই সিঁদুরই উপহার। কিন্তু আপনি একই করেছেন ননীগোপাল, আমরা গরিব মানুষ, আমার একমাত্র এই মাহারা বোনকে তার স্মৃতিতে সিঁদুর দিয়ে আপনি কাজটা ঠিক করেননি বাবু। আপনারা বড় লোক, আমরা গরিব মানুষ। এই আমার বোন যে স্বপ্ন দেখেছেন, আপনি যে এক চিলতে সিঁদুর তার সীমন্তে তুলে দিয়েছেন, এই সুখ কি তার কপালে সইবে? কেন সইবে না? আমার মাকে কেউ না চিনলো, তুমি তো ভালো করে চেনো। আমার মায়ের সঙ্গে বহুবার সাক্ষাৎ তোমার হয়েছে, তুমি সুপারভাইজার। তুমি জানো না আমার মা গরিব দরদিনী? তুমি তো নিশ্চয়ই জানো যে তোমাদের দুঃখে আমার মা কাঁদে। আমি যদি গিয়ে বলি, মা গো মা, নির্বাবার জীবন বাঁচিয়েছে বলে ওর সীমন্ত আমি সিঁদুর দিয়েছি, নিশ্চয় তোমার বোনকে দেখবে, সে বরণ করে ঘরে তুলে নেবে। ননীগোপাল, মাথা নিচু করলে হবে না, আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ কিন্তু কেউ করেনি। এসে নিরূপা, প্রণামটা করে নাও। প্রাণ ভরে আশীর্বাদ করি
আজ আমার মা বাবা বেঁচে নেই, তাই আমি তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম তোমাদের দাম্পত্য জীবন সুখের বা মধুময় হোক। সত্যি বলছো? হ্যাঁ, তাহলে দেরি করো না, খাওয়ার ব্যবস্থা তো করতেই হবে তোমার। অবশ্যই আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি অবশ্যই নিমন্ত্রণ করে বাড়িতে নিয়ে আসবো। প্রত্যেককে যা পারবো আমি খাওয়াবো। আর অপেক্ষা নয়, পাড়া প্রতিবেশীকে চিৎকার করে ডাকবো, বলবো ওরে আয়, তোরা তাড়াতাড়ি ছুটে আয়, দেখ আমার একমাত্র বোন সে অনেক বড় লোক বাড়ির বউ হয়েছে, তোরা থাক বোন, ওরে তোরা আয়, তোরা তাড়াতাড়ি। কি নির্বা, দেখলে তো তোমার দাদা কত ভালো, সহজেই কিন্তু আমাদের বিয়েটা মেনে নিয়েছে। আমি জানি সে মানবে, সে কখনো আমাকে বা তোমাকে অবহেলা করবে না। কিন্তু শীতেতে সিঁদুর যখন আমি পরিয়ে দিয়েছি, তখন তুমি আমার বউ দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। না, আমার লজ্জা পায় না বুঝি? এত লজ্জা তোমার? কিন্তু আজকের এই মিষ্টি মধুর রাত আমি তো এমনি এমনি পার করতে দেব না সুন্দরী। আমি কি বলবো জানো? রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। পলক না দেখিলে হয় দিশাহারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া। প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। তাই বুঝি? প্রথমে দেখায় বধূ তোমায় বেশেছি যে ভালো, এখন বুঝি তুমি আমার নয়নের আলো। পাশে তুমি না থাকিলে, পাশে তুমি না থাকিলে হয় পাগল পারা, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, রজনী কাটে না, রজনী কাটে না, রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার রজনী কাটে না বধূ তোমাকে ছাড়া, আমার
রজনী কাটেলা বধূ তোমাকে ছাড়া। তাই তো দিলীপ যে সেই গেল ঝরিয়ার বুকে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। তাহলে কি এখনো পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেনি? রানীমা, অসময়ে এসে দিলাম, আপনি ঘুমোচ্ছিলেন? না, আমি ঘুমোচ্ছিলাম না, আমার ছেলের কথা চিন্তা করছিলাম। তা হঠাৎ আপনার ছেলে দিলীপ সে ঝরিয়ায় গেছে, আপনার ছেলের কথা চিন্তা করতে হবে না। কেন? আপনার ছেলে কি করেছে জানেন? কি করেছে আমার ছেলে? হ্যাঁ, সে কথা বলা যাবে না। ম্যানেজার বাবু বলুন, কি করেছে আমার ছেলে? দীর্ঘজীবী হন। দীর্ঘজীবী হয়ে তো বিরাট কষ্ট জীবন। আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কি বলতে চাইছেন। যদি একটু খোলাখুলি বলতেন তাহলে ভালো হতো। আপনার ছেলেকে ঝরিয়ায় পাঠিয়েছেন, আর আপনার ছেলে কি করেছে জানেন? কি করেছে আমার ছেলে? আমার বলা দরকার নাই। না না, বলুন। না না বাবা, আপনি না বলে আমি জানবো কেমন করে? আপনাদের মা ছেলের ব্যাপার। এখানে আমি ভিত্ত, আমি কর্মচারী। আমি তো আপনাকে অভয় দিচ্ছি, আপনি নির্ভয়ে বলুন। আপনার ছেলে দিলীপ ওই যে ননীগোপাল ছাড়া একটা বোন আছে, হুম। আরে বলুন না মশাই, কি ব্যাপার বলুন। আপনার ছেলে দিলীপ, আমার ছেলে দিলীপ? আমি বলবো না। আহ, আমি তো বলছি আপনি নির্ভয়ে বলুন, আপনার কোনো চিন্তা নেই, আপনি না, না, বলুন। আমার গুরুদেব বলে গেছেন গাল বাড়িয়ে চর খাবেন না। কেউ যদি চড়িয়ে দেয় ঠিক আছে, চড়াও বললি কোনো অসুবিধা নাই। কিন্তু এইভাবে বললে তো হবে না, আমি তো বুঝতে পারছি না। আপনার ছেলে দিলীপ, আমার ছেলে দিলীপ ওই নন্দীগোপাল সাহার নন্দীগোপাল সাহার একটা মেয়ে, মানে বোন আছে। হ্যাঁ বোন, তাকে বিয়ে করিস। কি বললেন ম্যানেজার বাবু? আগে হ্যাঁ, আমার ছেলে দিলীপ ননীগোপালের বোনকে বিয়ে করেছে? ও, কি বলছেন? না না না, আপনার না। ছেলের দোষ নয়, ওই মেয়েটার দোষ। মেয়েটার দোষ? মেয়েটা এর আগে, আমি আর বলবো না। আহ, ম্যানেজার বাবু বলবো না করে বলেই যাচ্ছেন। ও ঝরিয়ায় এমন কোনো ছেলে নাই তার সঙ্গে মেলামেশা করে না। ছি 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 ছি। এর আগে সুকুমার বলে একটা ছেলেকে ফাঁসিয়ে দুটো বাচ্চা নিয়ে। কি বলছেন আপনি ম্যানেজার বাবু? হ্যাঁ, আমি তো আপনার কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। তারপরে দীপক বলে একটা ছেলেকে ফাঁসিয়ে ফেলে। ম্যানেজার বাবু, তারপরে ঝরিয়ে এমন কোনো ছেলে নাই যে তার সঙ্গে মেলামেশা করে। ম্যানেজার বাবু আপনি যা বলছেন আমি তো কিছুই, আমি দিক আমি বিদিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। আমি ওই জন্যই বলছিলাম বলবো না। বলছিলাম কি, তাহলে কি করা যদি যায় কেউ বলুন 1 তো? কেজি চাল দিয়েছে তার সঙ্গে সারা রাত। আমি আবার যদি কেউ একটা আইসক্রিম খাইয়েছে চুষে তার কাটি ছাড়ো করি। আমার বলতে ইচ্ছা লাগে না, তবু বলতে শুনুন, ওই মেয়ে যদি এই ঘরে আসে, আপনাদের কত বড় বংশ। না না, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওই ছোট লোকের মেয়েকে আমার বাড়ির বউ করে নেব আমি? অসম্ভব। আমি কিছুতেই তাকে পুত্রবধূ বলে মেনে নিতে পারবো না। আমি আপনাদের নুন খেয়েছি, তা আপনাদের গুণ গাইতে হবে। ম্যানেজার বাবু, ওই যে ওই ননীগোপাল, ওই শালা টাক মাথা বিরাট শয়তান, ও চেনেন না? আপনি ঠিক করেছেন। সুষমা বলে একটা মেয়েকে, উপযুক্ত সুষমা বলে একটা মেয়েকে শশার সর্বনাশ। কি বলছেন ম্যানেজার বাবু? ওদের চরিত্রটাই তাহলে এইরকম। আমি কি বলছি, ওর দাদার চরিত্র এরকম। দাদার চরিত্র যদি ওইরকম হয় তাহলে বোনের চরিত্র তো হবেই। তাহলে যদি পারেন ছেলেকে নিয়ে এসে ভালো মেয়েদেরকে বিয়ে দিয়ে দেন। আমার কি মনে হয় জানেন ম্যানেজার বাবু, গরিব ছোট লোকের মেয়ে তো, ওরা জাদু তো না জানে। আমার ছেলেকে জাদু করেছে। আমি যে এই কথাটা আপনাকে বললাম, এই জন্য বললেন না না, কখনো না। আপনি যখন বিশ্বাস করে আমাকে বলেছেন, আমি কেন আমার ছেলেকে বলতে যাব? তবে আপনি চিন্তা করবেন না, ওরা যেমন জাদু তো না জানে, আমিও কিছু কম যাই না। ওই শালা ননীগোপাল টাক মাথা, আমি বিরাট মাল। এমন একটা কাজ করব না, আমার ছেলে সুস্থুর করে বাড়ি চলে আসবে। তাহলে আমি চলি। ঠিক আছে, আপনি যান। এমন মেয়ে কেউ যদি একটা ক্যাট বেঁধে দিয়েছে তার সঙ্গে।
ঠিক আছে, আপনি যান ম্যানেজার বাবু, আপনি আসুন, এর ব্যবস্থা আমি করছি। আবার কিছু বলবেন? আর বলে কেউ তো মঙ্গলাই খয়েছে, তো মঙ্গলবার ভোরই থেকে। যাক, ম্যানেজার বাবু চলে গেল, উপযুক্ত সময় সংবাদটা দিয়ে খুব ভালোই করেছে। কিন্তু আমার ছেলে দিলীপকে কেমন করে ফেরানো যায়? যাই হোক, যেভাবেই হোক আমার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনতেই হবে। যাই দেখি আমার ছেলেকে কিভাবে বাড়িতে ফেরানো। এই কখন গেছে? এখনো শুধু অফিস আর অফিস। এই অফিসের জন্য আমাকে তো একদম টাইম দিতে পারছে না। রান্না বান্না করে বসে আছি, কখন যে সে খাবে। নির্বা, এই দেখো নির্বা অফিস থেকে ফিরে এসেছে। এত দেরি হলো কেন বলো তো? কেন জানো? আজকে সমস্ত লেবারের টাকা পেমেন্ট করে দিয়েছি। তুমি সব সময় এই অফিস আর অফিস অফিস, আমার খেয়াল তুমি একদম করো না। তাই বুঝি? আরে বাবা, তুমি তো সবসময় আমার বুকের মাঝে আছো। তুমি আমার ধ্যান জ্ঞান, তুমি আমার সাধনা। আমি তোমাকে ছাড়া কিছু দেখতেই পাই না। তাই আজকে তাহলে তুমি টাকা পয়সা সব পেমেন্ট করে দিয়েছো? হ্যাঁ গো। শোনো না, বলছি তাহলে সবই যখন করেছো, চল আজকে আমরা দুজনে মিলে ঘুরতে যাব। যাবো গো, যাবো, নিশ্চয়ই যাবো। আজ আমি তোমার সঙ্গে। আরে কি ব্যাপার, ফোন এসেছে মনে হচ্ছে। ফোন। হ্যালো 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 হ্যালো, হ্যালো, কে? আমি আমি আপনার ড্রাইভার রবি বলছি। রবি? আরে হাই রবি, দেখ তোকে আমি কলকাতা থেকে নিয়ে এলাম না, ঝরিয়া আমি একাই চলে এলাম। বাবু, আপনার মায়ের খুব প্রচন্ড শরীর খারাপ। কি বললি? আগামীকাল আপনার মায়ের হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে। না না না, দুটো ডাক্তার বসে আছে, বারে বারে শুধু আপনার নাম করছে। আপনি যে অবস্থায় আছেন এক্ষুনি বাড়ি ফিরুন, নইলে হয়তো আপনার মাকে। না না রবি না, ছেলেবেলায় বাবা হারিয়ে গেছে, আমি মাকে হারাতে পারবো না। তুই ফোনটা রাখ, আমি এই মুহূর্তে গাড়ি ধরে যেমন করে কলকাতা ফিরে যাচ্ছি। আমার মাকে আমি বাঁচিয়ে তুলবো, রাখ। হ্যাঁ গো, তুমি ফোন করতে করতে এত চিৎকার করছো, কি হয়েছে? সর্বনাশ হয়েছে নিরূপা। কার ফোন এসেছিল? আমাদের ড্রাইভার রবি, সে ফোন করেছিল। কেন জানো? কেন? আমার মা, আমি চলে আসার পর গতকাল আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, না না, আর তাই নিয়ে আমার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। দুটো ডাক্তার মায়ের পাশাপাশি ট্রিটমেন্ট করছে। সে কি? তাই এই মুহূর্তে আমাকে কলকাতা ফিরে যেতে হবে। তুমি কলকাতা যাবে? মায়ের শরীর খারাপ, ভালোই হলো। তাহলে চলো, আমাদেরও বিয়ের খবরটা মায়ের কাছে দেবে। এই সময় মায়ের গিয়ে খুব একজনা সেবা করা লোক চাই, আমি মায়ের সেবা করব। না নিরূপা, আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যেতে পারবো না। তার কারণ মা আমার অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাঁচাতে হবে, মাকে বাঁচাতে হবে। আর এই মুহূর্তে এই মায়ের ওই দুরবস্থায় গিয়েছিল বলে মা আমি বিয়ে করে বউ এনেছি, তাহলে মা হয়তো মারাও যেতে পারে। তাই বলছিলাম ডাক্তার দেখি মাকে সুস্থ করে তুলবো, তারপর মায়ের কোলে মাথা রেখে বলবো, মা ওই ঝুড়িয়াতে গিয়ে একটা গরিবের মেয়েকে আমি বিয়ে করেছি, দেখবে মা তোমার জন্য একটা গাড়ি পাঠিয়ে দেবে, আর সেই গাড়িতে করে আমার বউকে মর্যাদা দিয়ে আমি কলকাতা নিয়ে যাব। তুমি তুমি সত্যি বলছো? হ্যাঁ সত্যি। কিন্তু আমার মন তো তা গাইছে না। নিরূপা। আমার মনেই যেন কু গাইছে। তুমি হয়তো গেলে আর কোনোদিন হয়তো আমার নাও ফিরে আসতে পারো। না নিরূপা, এ তোমার ভুল ধারণা। তুমি কেন বুঝতে পারছো না? 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে তোমার সীমন্তে আমি সিঁদুর পরিয়ে দিয়েছি। যদি বিশ্বাস না হয়, তোমার কাছ থেকে বিদায় নেবার পূর্বে আবার আমি বলছি, শোনো। বলো। সাক্ষী রইল 33 কোটি দেবতা, সাক্ষী রইল আকাশ বাতাস। যাকে বিয়ে করেছি তাকে কখনো বুক থেকে দূরে সরিয়ে দেবো না। শুধু আজ এই মুহূর্তে বিদায় দাও। ও বউ, তোমার মায়ের শরীর খারাপ, তোমাকে তো যেতেই হবে। তুমি যেহেতু আমাকে কথা দিচ্ছ, একটা কথা তোমাকে আমি বলি, তুমি যেন আমাকে কোনোদিন ভুলে যেও না। আমাকে তুমি নিতে এসো, আমি তোমার আশায় বসে থাকবো। ও দিয়ে লেখা
জানো ভুলে যেও না একই বন্ধনে মালা চন্দনে এ ভাদন ছিঁড়ে দিও না অশ্রু দিয়ে হায় গান জানো বন্ধনে মালা চন্দনে এ বাঁধন ছিঁড়ে দিও না অশ্রু দিয়ে ওগো, তুমি যাচ্ছ, তুমি যেন আমাকে সত্যি করে ভুলে যাবে না তো? সুর ছিল যত সব দিয়েছি তোমার বিনিময়ে শুধু তোমার চিরদিন জানো কাছে পাই অসুর ছিল প্রাণে সব দিয়েছি তোমার বিনিময়ে নও শুধু চিরদিন জানো কাছে পাই মালা চন্দনে বাঁধা দুজনে এ বাঁধন ছিঁড়ে দিও না আমার অশ্রুরি ওই ফুল বনের পাখি মন জুড়ে গান গায় পৃথিবীময় শুধু
কলকাতায় গেছে, নিশ্চয়ই মা ভালো হলে হয়তো আবার আমাকে নিতে আসবি। চোখে জল যদি ফেলি তাহলে তো আমার স্বামীর অমঙ্গল হবে। না না, আমি যাই, দাদা মোহনে খাদানে যাবে, তার জন্য রান্না বান্না করে টিফিনে ভরে দিতে হবে। বাবু যে গেছে, যাক, দাদাকে শোনাবো না যে সে বাবু বাইরে। ম্যানেজারকে দিয়ে ফোন করিয়েছি আমার ছেলেকে আসার জন্য। আমার মনে হয় আমার ছেলে কিছুক্ষণ পরেই চলে আসবে। ওই তো, বলতে না বলতেই দিলীপ মা মা বলে চলে আসছে চিৎকার করতে করতে। মা, বলো। আমি যে শুনলাম তুমি নাকি অসুস্থ, ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন, তুমি তো সুস্থভাবে দাঁড়িয়ে আছো। আমি অসুস্থ নই, আসলে আমি ম্যানেজার বাবুকে বলেছিলাম ওইভাবে ফোন না করলে তুমি তো আর ওখান থেকে আসতে না, তাই তোমাকে নিয়ে আসার জন্যই ওইভাবে বলা হয়েছে। দাঁড়াও মা, দাঁড়াও। এখন তুমি একটিবার বলো যে তুমি কি সম্পূর্ণ সুস্থ? আমি সুস্থ, ব্যাস, আমি দিব্যি সুস্থ। তাহলে আর কোনো কথা নয়। শোনো মা, তুমি যখন সুস্থ তখন আমি আগামী কাল আবার সেই ঝরিয়াতে যাব। না, ঝরিয়াতে আর তোমার যাওয়া হবে না। যেতে হবে মা। কেন? তার কারণ বলি শোনো। শোনো, তোমার কোনো কারণ আমি শুনতে চাই না। না মানে আমি কি করেছি সেটা শুনবে তো? আমি কি করেছি সেটা তুমি আগে শোনো। তুমি আবার কি করছো? মানে মা আমি কি করেছি মানে বলতে চাইছি না, আহা। আমারটা আগে শোনো, তারপর আমি তোমারটা শুনবো। বেশ বলো। আমি কি করেছি জানো? আমি আমার বান্ধবী মেয়ে চন্দনার সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি। কি বললে মা? হ্যাঁ, মানে আমার আমার বিয়ে বিয়ে ঠিক ঠিক করে করেছি। ভুল করেছো মা, ভুল করেছো, ভুল করেছো মা। এই বিয়ে আমি করতে পারবো না মা। দিলীপ, না, এই বিয়ে আমি করতে কি পারবো না। বলছো তুমি? হ্যাঁ মা, আমি মা হয়ে ছেলের বিয়ে ঠিক করেছে, এটা আমার ভুল? না, মা। আরে প্রত্যেকটা মাই তো চায় ছেলে মেয়ের উপযুক্ত বয়স হলে তাদের বিবাহ দেওয়া। হ্যাঁ মা, মানে আমি কি করেছি সেটা তুমি শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি যখন বিয়ে তোমার ঠিক করেছি, এই বিয়ে তোমাকে করতে হবে। পারবো না মা, পারবো না। যদি প্রয়োজন হয় মায়ের আদেশ পালন করতে আমি হাসি মুখে মরতে পারবো। তুমি আদেশ করলে আমার হৃৎপিণ্ড তুলে তোমার পায়ের তলায় নিক্ষেপ করতে পারবো, দিলীপ, কিন্তু জননী আমি বিয়ে করতে পারবো না মা, বিয়ে করতে- এত বড় স্পর্ধা তোমার? ছোট্ট থেকে আমি তোমাকে লালন পালন করে এত বড় করে তুলেছি, মা লেখাপড়ায় পারদর্শী লাভ করেছো তুমি, আর তুমি এখন আমার মুখের উপরে বলছো তুমি বিবাহ করতে পারবে না, আমার পছন্দ করা পাত্রীকে তুমি বিয়ে করতে পারবে না? ও মা, তুমি আমায় ক্ষমা করো জননী, এই বিয়ে আমি করতে পারবো না। শোনো দিলীপ, আমার পছন্দ করা পাত্রীকে তুমি যদি বিবাহ না করো তাহলে মনে রেখো তুমি আমার মরা মুখ মা, দেখবে। এ তুমি কি বলছো মা? ছেলেবেলায় বাবা মারা গেছে, তার স্নেহ তো আমি কোনোদিন পাইনি, কিন্তু তুমি আমার জননী, কত স্নেহ দিয়ে আদর দিয়ে মায়া মমতা দিয়ে তুমি আমাকে বড় করেছো। আমার যে বাবা নেই কখনো তুমি বুঝতেই দাওনি, আর আজ আমার জন্য তোমাকে মরতে হবে? না মা, না, এ আমি সহ্য করতে পারবো না মা, তোমাকে আমি মরতে দেবো না। বলো মা, বলো কি করতে হবে বলো। তাহলে তুমি বলো, এই বিয়েতে তুমি রাজি? ও, এই বিয়ে করলেই তুমি আত্মহত্যা করবে না? না। তাই হোক মা, তাই হোক। মাতৃ আদেশ পালন করতে যদি প্রয়োজন হয় আমার জীবনটাকে জলাঞ্জলি দেব, আমি দুঃখের সাগরে ভেসে যাব, আমার সব কিছু তোমার চরণে নিক্ষেপ করব, কিন্তু জননী সন্তান হয়ে তোমাকে আমি মরতে দেব না মা, মরতে দেব না। তবে শোনো উত্তম, তাহলে আর দেরি নয়, আমাকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তুমি বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। মা, ওগো ঠাকুর, হে পরম করুণাময় ঈশ্বর, বলে দাও প্রভু, বলো
এখন আমি কি করি, কোন পথে যাই? একটা গরিবের মেয়েকে আমি, না না, মায়ের আদেশ হয়েছে, মায়ের আদেশ হয়েছে বিয়ে করার, মায়ের আশা পূরণ আমি করবো। কিন্তু যে মেয়েটাকে আমি বিয়ে করে রেখে এসেছি তার চোখের জল আমি ফেলতে দেবো না, দেবো না। কিছুতেই তাকে আমি দুঃখের সাগরে ভাসতে যেতে দেবো না, কিছুতেই না। দাদা অনেকক্ষণ ঘর থেকে বেরিয়েছে, কিন্তু রাজা বাবু সেও অনেকদিন হলো এলো না, একটা চিঠিও পাঠায়নি, ফোনও করেনি। আমার কি মনটা ভালো লাগে? কিন্তু আমার মনে কুগাইছে সে কলকাতায় ফিরে গেছে, তার আবার কিছু হলো না তো? কার না, না। চিন্তা করছিস রে? দাদা কার চিন্তা করছিস? রাজা বাবুর কথা চিন্তা করছি। রাজাবাবু তো বলে গেল যে কয়েকদিনের ভিতরে আসবো, তা তোর সঙ্গে কোনো কথাবার্তা হয়নি? না দাদা, অনেকদিন হয়ে গেল, সে না ফোন করেছে না একটা চিঠিও পাঠিয়েছে। তাই মনটা আমার কি হচ্ছে জানো জানো দাদা, কি? আমি রাজাবাবুর সন্তানের মা হতে চলেছি। কি বললি? এ কি করেছিস তুই? তুই সন্তানের মা হতে চলেছিস? হ্যাঁ কিন্তু দাদা। বোন, এই সন্তান তার মা কি মেনে নেবে? কেন মানবে না? ঠিকই বলেছিস, কেন মানবে না? তার সন্তানেরই তো ছেলে। বেশ, তা তুই কি দাদা? করবি? তুই কি করবি বোন? কি বল করবো বল, মানে? আমার আর ধৈর্য মানছে না। তুই বুঝতে পারছো না দাদা, অনেকদিন যেহেতু আসেনি, মনটা আমার খুব খুব গাইছে। তাই ভাবছি আমি কলকাতা নিজেই যাব, দিয়ে আমার স্বামীর অধিকার আর আমি ওই শ্বশুর বাড়ির অধিকার আমি পেতে চাই দাদা। বেশ, তাহলে তোকে তো একাই আমি পাঠিয়ে দিতে পারি না, চল আমিও তোকে সঙ্গে করে নিয়ে যাব। তুমি যাবে দাদা? হ্যাঁ, চলো না, তাহলে খুব ভালো হয়। আমি তো কলকাতার আমাদের রাস্তা মালকানের ঘাট সঙ্গে জানি না। দেখা হয়ে যাবে, তারই সঙ্গে আমার ছোট্ট বোনকে তার শ্বশুরালয়ে পৌঁছে দেওয়া হবে। ঠিক আছে দাদা, চল বোন, চলো আর দাদা, অপেক্ষা নয় আমি কিছু এই জামা মুহূর্তে। কাপড় নিয়ে হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। রঘুয়া, এ রঘুয়া, আমাকে ছেড়ে তুই কোথায় গেলি বলতো? আরে চামেলে, আমি ঘরে নাই আছি তো তুই কার সঙ্গে তো কথা বলছি বলতো? তোকেই তো ডাকছি, তুই সব সময় মদ খাবি বলতো। আরে মদ, হ্যাঁ, আরে চামেলি, মদ ছাড়া যে আমি বাঁচবো না রে। এই মদই হচ্ছে আমার জান। তাহলে আমি তোর কিছু লাগছি না? না রে না, তুই আমার বউ বটে ঠিক আছে, কিন্তু এই মদ ছাড়া যে আমি আর বাঁচবো না রে চামেলি। তুই যখন মদ ছাড়া বাঁচবি না, আমি তোকে ছাড়া বাঁচবো না। তাহলে তুই চিনে নে, তুই মদ খাবি না আমাকে কাছে রাখবি। না চামেলি না, তোকে ছাড়া আমি বাঁচবো না, এই কথা সত্য। কিন্তু মদ আমি কেন খাই জানিস? কেন খাস? মদ মদ খাই আমি শুধু এই মনের জ্বালাটাকে নেভানোর জন্য রে চামেলি, শুধু মনের জ্বালাটাকে নেভানোর জন্য। শোন রঘুয়া, মদ খেলে যদি সব বলা যেত না, প্রত্যেকটা মানুষ মদ খেত। কিন্তু দেখ, কিছুক্ষণের জন্য ভুলবি, কিন্তু তোর মনে যে ব্যথাটা, সে ব্যথা থেকে যাবে। তা আমি যদি তোর জীবন থেকে চলে যাই, চামেলি, শোন, আমার মতন আর কেউ আসবে না। মদের বোতল দোকানে গেলে পাবি, কিন্তু চামিলি চলে গেলে পাবি না। চামেলি, না রে না, তুই আমাকে ছেড়ে যাস না চামেলি, তুই আমাকে ছেড়ে যাস না। শোন রঘুয়া, আমি তোর কাছে থাকতে পারি, তোকে আমার মাথা ছুঁয়ে দিব্যি করতে হবে, তবেই আমি তোর কাছে থাকবো। বেশ বেশ চামেলি, তাই হবে। তুই যখন চাইছিস যে আজ থেকে রঘু আর কোনো খারাপ কাজ করবে না, আজ থেকে আর কোনোদিন মদ খাবে না, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি চামেলি, আমি মদের থেকে তোকে বড় ভালোবাসি রে। তাই আজ তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, আজ থেকে মদ আমি আর কোনোদিন খাবো না, খাবো না, খাবো না। শোন রঘুয়া, তুই কেন ভালোবাসবি না? সব সময় যে আমি তোর পাশে থাকি,
আপদ বিপদ দুঃখে সুখে সব সময় তো চামেলি কাছে আছে। হ্যাঁ রে। তা তুই যদি আমার সাথ দিস তা চামেলি হাসতে হাসতে তোর পায়ে জীবনটা সঁপে দেবে রে। ওরে চামেলি, তুই ছাড়া আমার কেউ নাই। মা, কি বললে তুমি? পথ আমার দুটো, একদিকে মা আর একদিকে বউ। প্রশ্ন করেছো তাই না? কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব না মা, দেবে সমাজের মানুষ, আজকের সমাজের মানুষ। তোমার এই প্রশ্ন সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আমি তুলে দিলাম। বলো সমাজের মানুষ, তোমরা বলো, একদিকে দাঁড়িয়ে আছে আমার জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গা দাবি করেছে মা, আর একদিকে দাঁড়িয়ে আছে একটা গরিবের মেয়ে। যদি গরিবের মেয়েটিকে গ্রহণ করি তাহলে জননী মা আমার আত্মহত্যা করে মরবে, আর যদি মায়ের পায়ের তলে লুটিয়ে পড়ি তাহলে গরিবের মেয়েটা দুঃখের সাগরে ভেসে যাবে। এখন বলো আমার কাছে কে বড়, আমার বিয়ে করা বউ না আমার গর্ভধারিণী মা? পারলাম না মা, পারলাম না, তোমাকে ত্যাগ করতে আমি পারলাম না। তাই এই মুহূর্তে মাতৃ আদেশ পালন করতে আমার বিয়ে করা বউকে আমি পরিত্যাগ করলাম। রাজা বাবু না, রাজা বাবু না, এই তো আমার উপযুক্ত ছেলের কথা। এটা নাও না রে। চলে যাও নির্বা, এই বড় লোকের বাড়িতে তোমাদের ঠাঁই হবে না। গরিব হয়ে জন্ম নিয়েছো, কিসের স্বপ্ন দেখো তোমরা? চলে যাও এখান থেকে, চলে যাও নির্বা, চলে যাও। কি হলো? জানতাম রাজা পাথরের বাবু, মতো দাঁড়িয়ে আছো কেন? আমি জানতাম যে তুমি আমাকে এইভাবে কোনোদিন ছেড়ে দেবে। তার জন্যই তুমি যখন আমি বিয়ে তুমি আমাকে করেছিলে তখন আমি তোমায় পূর্বেই বলেছিলাম তোমার মতন বড় লোকের ঘরের ছেলেকে আমি বিয়ে করতে চাই না। কেন আমাদের গরিব ঘরের মেয়ে কখনো বড় লোকের ঘরের বউ হতে পারে না। সেই বউ হলে তার মনের আশা কখনো পূর্ণ হয় না। রাজা বাবু, আপনার কাছে আপনার মায়ের অনেক তুলনা। তাই যাবার সময় তোমার মা হয়তো কিছু বলেনি, আমি একটা কথা বলে যাই, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। কি বললে? হ্যাঁ রাজা বাবু, নির্বা, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। নির্বা, আমি এই সন্তান আমি ফিরে যাচ্ছি আমার সেই ছোট্ট গ্রামে, কিন্তু আমি বুঝতে পারিনি নির্বা, তুমি তোমার মায়ের কথাই আজকে তুমি আমাকে ছেড়ে দেবে। নির্বা, আমি চলে যাচ্ছি, তুমি সুখে থাকো, সংসার করো, জিন্দেগিতে কোনোদিন যেন আমার কথা তোমার যেন না মনে পড়ে। কিন্তু তোমার যেদিন মনে পড়বে সেদিন তুমি আমাকে ফিরে পাবে না। নির্বা। তাই আমি আসি রাজা বাবু। যাবার সময় একটা কথা কি জানো? কি কথা? আমার ব্যথার গানে তোমায় আমি জানায়ে গেলাম বারে বারে, নির্বা, বারে বারে আমার ব্যথা গানে তোমায় আমি জানায়ে গেলাম বারে বারে, নির্বা, বারে বারে আমার ব্যথার গানে
হয়ে তোমার পূজা প্রদীপ চলবো আমি আমার ব্যথা কানে তোমায় আমি জানায়ে গেলাম বারে বারে আমাকে আপনি একটু ঠাঁই দেন মা, আমাকে তাড়িয়ে দেন না মা, রাজাবাবু আমাকে তাড়িয়ে দেন না। ও সুবামা বদল ও সুবামা বদল হয়ে কাঁদালে তুমি হয়ে হয়ে আমার ব্যথা কানে তোমায় আমি জানায়ে গেলাম বারে 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 রাজাবাবু আমি চলে যাচ্ছি রাজাবাবু, আর কোনোদিন তোমার এই বড় লোকের অট্টালিকায় কোনোদিন আমি আসবো না, আমি চলে যাচ্ছি রাজাবাবু। যাক বাবা, বাঁচা গেল। এই ছোট লোকের দলগুলো এসে আমার মাথাটা মনে হচ্ছে পাগল করে দেবে। মা, বাবা দিলীপ, বাসর ঘর থেকে উঠেলি কেন? বৌমা একা একা বসে আছে। এসো এসো বাবা। যাচ্ছি মা, যাচ্ছি। আমি জানি চন্দন আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু মা গো, যে ভুল করলে এর মাসুল কিন্তু একদিন দিতে হবে। ভুল? ওগো জননী, কাজ ভেবে কাঞ্চনকে লাথি মেরে দূরে সরিয়ে দিলে, আর কাঞ্চন ভেবে কাজকে তুমি বাড়িতে তুলে নিলে। মনে রেখো মা, যদি নির্বাচ সত্যি কাঞ্চন হয়ে থাকে, তাহলে নির্বাচনে একদিন তোমাকে চোখের জল ফেলতেই হবে মা, চোখের জল ফেলতে। দিলীপ কি কথা বলে গেল? সত্যি কি তবে আমি ভুল করেছি? হ্যাঁ গো, সত্যি ভুল করেছি। যাক, ভুল করি আর যাই করি। ছোটবেলায় আমার বান্ধবীকে কথা দিয়েছিলাম, আমার ছেলে হলে আর তোমার মেয়ে হলে বিয়ে দেব। সেই কথাটা রেখেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। পরে যা হবে হোক। অপমান, এত বড় অপমান যে আমি জীবনেও ভাবতে পারিনি, যে আমার একমাত্র বোনের জন্য আমাকে এত বড় অপমান হতে হবে। যেদিন গিয়েছে সম্মানের সহিত আমি বেরিয়ে আসতে হয়েছে, কিন্তু আজ আমার মালিকান আমাকে এত বড় অপমান করলো, সেটা একমাত্র আমার বোনের জন্য। আমি জানি দাদা, তুমি আমার জন্য অনেক অপমান সহ্য করেছো, কিন্তু কি করব দাদা, আমার ভাগ্যেই ছিল, তাই হয়তো আমার হয়েছে। যাক, আমার পরামর্শ না নিয়ে নিজের ভাগ্যকে যখন নিজেই তুমি বেছে নিয়েছিলে, আজ তুমি তোমার নিজের ভাগ্যকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। না দাদা, তুমি কথা বলো না, আমার যে কেউ নেই। ছোটবেলা থেকে বাবা মা চলে যাওয়ার পর তুমি আমাকে কোলে পিঠে মানুষ করেছো, হয়তো একটা ভুল করে ফেলেছি দাদা, কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দাও না দাদা। আমি তোমাকে যদি আশ্রয় আমি এই বাড়িতে দিই, তাহলে সমাজ আমাকে মেনে নেবে না। দাদা, ধোপা বন্ধ করবে, ঘাট বন্ধ করবে, নাপিত বন্ধ করবে, এমন কি কোন মন্দিরের মিটিং এও আমাকে ডাকবে না। তাই এই মুহূর্তে তোমাকে আমি আশ্রয় দিতে পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। তোমার ওই মুখ দর্শন করা আমার পাপ। ঠিকই বলেছো দাদা, তোমার অনেক অপমান হয়েছে, অনেক দুঃখ কষ্ট তুমি সহ্য করেছো আমার জন্য। তুমি কেন আমাকে এই বাড়িতে আটকাই দেবে? আমি তো তোমার বোনের মতন সেই বোন আর নেই। তুমি থাকো দাদা, তুমি সুখে থাকো। আমি বেরিয়ে যাচ্ছি দাদা,
তুমি ভালো থেকো দাদা। হ্যাঁ যাও আমি আসছি দাদা। যাও 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 বেরিয়ে যাও। আমাকে শান্তি পেতে দাও, আমাকে শান্তি পেতে দাও। চারিদিককার জ্বালা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। একটা বোনকে মনে মনে ভেবেছিলাম যে মনের মতো মানুষ করে তাকে সুন্দর দেখে একটা ছেলে দেখে আমি বিয়ে দেবো, কিন্তু না, নিজেই পাত্র বেছে নিল। বড় লোকের বাড়ি।